প্রমত্ত হৃদয় লাল হার্ট। লেখনীতে সারা মেহেক। পর্ব 2। লোকটি মাটিতে লুটিয়ে পড়তেই সাবিহা স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়াল। রাগিবের বিস্মিত চাহনি অনুসরণ করে সে জিজ্ঞেস করল, এভাবে সারপ্রাইজড হলেন কেন? রাগিব তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। সাবিহার দৃষ্টি পেরিয়ে লোকটির দিকে একবার নজর বুলিয়ে বলল, এভাবে না করলেও পারতেন। লোকটি শুধু শুধু মার খেল। রাগিবের এহেন কথা কর্ণপাত হওয়া মাত্রই সাবিহার নেত্রজোড়া যেন বিস্ময় কপালে উঠে গেল। সে বিস্মিত কণ্ঠে বলল, শুধু শুধু মার খেল কি বলছেন আপনি? এ যে রীতিমতো আমাদের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতে চাইছিল সেটা কি আপনার নজরে পড়েনি? রাগিব এ পর্যায়ে কিছুটা সংকুচিত হয়ে এলো। বলল, একটু ভয় দেখালেই লোকটা চলে যেত। সাবিহা রাগিবের কথা অনুসরণ করে লোকটির দিকে তেড়ে যেতে যেতে বলল, কখনোই যেত না। একে আরও 2-4টা মারা দরকার। নিজের দিকে সাবিহাকে আরও একবার তেড়ে আসতে দেখে ইতালীয় লোকটি ঘাড় ধরে কোনোমতে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড ভয়ে ছুরি রেখেই পালিয়ে যায়। তার কাছে এই মুহূর্তে সাবিহাকে জমের চেয়ে কম মনে হচ্ছে না। সে আর পিছনে ফিরে তাকালো না, বরং যত দ্রুত সম্ভব পা ফেলে সে নিজ ঠিকানায় ফিরে যেতে পা বাড়াল। লোকটি চলে যেতেই রাগিব আত্মপক্ষ সমর্থনের স্বার্থে সাবিহাকে বলল, দেখলেন তো, লোকটা ভয়েই পালিয়ে গেল। সাবিহা প্রত্যুত্তর করল না, 2 হাতে পরনের জ্যাকেট স্কার্ফ ঠিক করতে লাগল। অতঃপর তার কাজ শেষ হতেই সে হতাশ কণ্ঠে রাগিবকে বলল, একজন ছেলে হয়ে আপনার কাছে মোটেও এমনটা আশা করিনি আমি। চাইলেই আপনি লোকটিকে মারতে পারতেন। রাগিব মৃদু হেসে জবাব দিল, সব জায়গায় মারপিট করা মানায় না। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় কিছু জায়গায়। সাবিহা আর প্রত্যুত্তর করতে স্বাচ্ছন্দ্যবোধ করল না। ফলে সে বলল, আচ্ছা বাদ দিন, যা হওয়ার তা হয়ে গিয়েছে। শুধু শুধু এ বিষয়ে কথা বললে আমাদের কথা কাটাকাটি হতে পারে। ইয়াহ রাইট। দুজন কিছু মুহূর্তের জন্য নীরবতা পালন করল। অলিখিত নীরবতা। তাদের নীরবতার জালে ফেসে তাদের পদধ্বনির আওয়াজ স্পষ্টভাবে কর্ণগোচর হল। নিস্তব্ধ নীরব পরিবেশে কংক্রিটের রাস্তায় জুতোর আওয়াজটা বেশ ভালোই লাগছে। অদ্ভুত রকমের উপভোগ্য। সাবিহা হাঁটতে হাঁটতে মনোযোগ সহকারেই তা শুনছে। সে দারুণ শব্দটা সে এর পূর্বে লক্ষ্য করেনি কেন? এই নিয়ে ভাবতে ভাবতে সাবিহা যে কখন বাড়িতে চলে এলো তা টেরই পেল না। যখন সে টের পেল যে সে বাড়িতে চলে এসেছে তখনই সে কোনরূপ কথাবার্তা ছাড়াই রাগিবের হাত ধরে টেনে বাড়ির আঙিনার এক কোণায় নিয়ে এলো। সাবিহার আকস্মাৎ এ কর্মকাণ্ড রাগিব চূড়ান্ত পর্যায়ের বিস্মিত হল। সে কণ্ঠে আকাশসম বিস্ময় প্রকাশ করে বলল, কি ব্যাপার সাবিহা? এভাবে হুট করে আমাকে টেনে নিয়ে এলেন কেন? রাগিবের কণ্ঠস্বর সাবিহার নিকট খানিকটা জোরালো শোনাল। তার ভীত চেহারায় এ পর্যায়ে আরও অস্থিরতার দেখা মিলল। সে নিজের ঠোঁটের উপর আঙুল ঠেকিয়ে সতর্ক কণ্ঠে নিম্ন স্বরে রাগিবকে বলল, শশশ, ধীরে কথা বলুন। আমাদের দুজনকে রাতে এভাবে একসাথে দেখলে আমার আব্বু আমাকে সিন ক্রিয়েট করে ফেলবে। সাবিহার সতর্ক বাণী শুনে রাগিব হুঁশিয়ারি চাহনিতে চারপাশে এক নজর বুলিয়ে নিল। অতঃপর সাবিহার ন্যায় নিম্ন স্বরে বলল, ডোন্ট ওয়ারি, আশেপাশে কেউ নেই। কিন্তু আপনি এভাবে লুকাচ্ছেন কেন? কারণ আছে লুকানোর। আসলে আমার এই ব্লাইন্ড ডেটের কথা বাসার কেউ জানে না। আমি কাউকে জানাতেও চাইছি না। কারণ আব্বু আর সামাদ ভাই এসব সহ্য করতে পারবে না। এখন আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাদের ফ্যামিলির কাউকে এ নিয়ে কিছু বলবেন না। রাগিব বাধ্য ছেলের ন্যায় বলল, ওকে, আপনি এবার চুপচাপ আপনার রুমে চলে যান। আমিও আমার রুমে চলে যাই। আমি সবাইকে বলে রেখেছি সোফিয়ার সাথে আজ রাতে মুভি দেখব। এখন আবার গিয়ে বলতে হবে যে আমার ভালো লাগছিল না বিধায় আমি চলে এসেছি। আপনাকে যদিও এ নিয়ে কিছু জিজ্ঞেস করবে না, তবুও সতর্ক থাকবেন। ওকে ডান। আর আপনি এ নিয়ে আর চিন্তা করবেন না। আমার পক্ষ থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন সাবিহা। রাগিবের কথায় সাবিহা মুচকি হাসি দিল এবং মুহূর্তেই পূর্বের ন্যায় সতর্ক দৃষ্টি ফেলে একবার আশপাশে নজর বুলিয়ে নিল। অতঃপর নিজেকে একদম স্বাভাবিক রূপে রূপান্তরিত করে বাড়ির ভেতরে চলে গেল। রাগিব সাবিহার যাওয়ার পানে চেয়ে মৃদু হাসি সহিত বলল, ভালোই লাগে তোমার এই রূপটা, কখনো ভীতু কখনো সাহসী, অদ্ভুত এক মিশ্র রূপ। সাবিহার বিয়ের জন্য ছেলে ঠিক করেছি আমি। ডেটও মোটামুটি ফাইনাল। আগামী 2 সপ্তাহের মাঝেই বিয়ের ডেট পাকাপোক্ত করতে চাইছি আমি। তোমার কি মতামত? গম্ভীর কণ্ঠে এক নিঃশ্বাসে কথাগুলো বলে বিরতি নিলেন আফসার সাহেব। এদিকে আকস্মাৎ স্বামীর নিকট হতে এমন সংবাদ শুনে কিক্ষণের জন্য স্তম্ভিত চাহনিতে চেয়ে রইলেন সালমা বেগম। এ কি শুনছেন তিনি? তার মেয়ের বিয়ে সবকিছু ঠিকঠাক, অথচ তিনি জানেন না অবশ্য এ সংবাদটির বিষয়ে তার অবগত এবং অনবগত দুটোই একই কাতারে পড়ে। আফসার সাহেব যদি তার অনুমতি ব্যতীত বিয়েটা করিয়েও ফেলে তারপরও অবাক হবেন না সালমা বেগম। কারণ স্বামীর সামনে তিনি কিছুই না, তার কোনো ব্যক্তিত্ব নেই। নেই তার স্বামীর জীবনে তার কোনো গুরুত্ব। তিনি ছেলেমেয়ের জন্য স্বামীর অনুমতি ব্যতীত কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।
সবটাই যেন তথাকথিত বাঙালি সমাজের একজন আদর্শ স্ত্রী। কিন্তু আদৌ কি একে আদর্শ নামক ভারী শব্দের তকমা দেওয়া যুক্তিযুক্ত? সালমা বেগম অতি মোলায়েম স্বরে নিম্ন কণ্ঠে বললেন, ছেলে ভালো হলে সব ভালো। আফসার সাহেব পূর্বোক্ত কণ্ঠে বললেন, ছেলেটাকে হয়তো তুমি চিনে থাকবে। এর আগে দেখেছ কি না? আমার বিজনেস পার্টিতে এসেছিল। আমার এক বিজনেস পার্টনারের ছেলে। সেই আমাকে প্রস্তাবটা দেয়। আমি যতদূর দেখেছি শুনেছি ছেলেটা খুব ভালো। ইতালিতেই থাকে। এজন্যই প্রপোজাল ক্যান্সেল করতে পারিনি। সালাম বেগম ব্যর্থ হাসার চেষ্টা করলেন। তার ভেতরটা এই মুহূর্তে যন্ত্রণায় ছটফট করছে। তার চেহারায় সে ভাব স্পষ্টরূপে ফুটে উঠেছে। কিন্তু মা নামক ব্যক্তিটির এ যন্ত্রণা আফসার সাহেব উপলব্ধি করতে পারলেন না। হয়তো তিনি উপলব্ধি করতে চাননি। কারণ নিজের গভীর অহংবোধ। তার বাচন স্ত্রী নামক ব্যক্তিটিকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? স্ত্রীর অবস্থান সবসময় স্বামীর নিচে। সুতরাং তাকে এত গুরুত্ব দিয়ে মাথায় উঠানোর দরকার নেই। এসব ভেবেই আফসার সাহেব নিজের তথাকথিত মেইল ইগোকে আঘাত করতে চান না। সালমা বেগম আফসার সাহেবের পানে ক্ষণিকের জন্য দৃষ্টিপাত করে তীব্র যন্ত্রণার প্রতিটি বিন্দু গলাধকরণ করলেন। এখন তিনি কাঁদেন না। তার দু নেত্র ছাপিয়ে জল উপচে পড়ে না। কারণ তার শরীরে সবটা সয়ে গিয়েছে। সহ্যের সীমা অতিক্রম করতে করতে তিনি কঠোর হয়েছেন। কিন্তু এখনও তার মাঝে নম্রতা নামক অনুভূতিগুলো ক্ষুদ্র আকারে আছে। এজন্যই হয়তো যন্ত্রণার অনুভূতিগুলো হয়। সালমা বেগম এ পর্যায়ে ভেজা একটি ঢোক গিলে বললেন, যেহেতু সব দিক দিয়ে আপনি খোঁজ নিয়েছেন সেহেতু ভালোই হবে। আমার কোনো আপত্তি নেই। সাবিহার কাছে না হয় একবার শুনে নিন। আফসার সাহেব মুহূর্তেই মাথা তুলে ভ্রু কুঞ্চিত করে বললেন, ওর কাছে আর কি শুনব? ও হ্যাঁই বলবে। আমি সাবিহাকে খুব ভালোভাবেই চিনি। ও ওর বাবাকে খুব ভালোবাসে। আমার বিশ্বাস সাবিহা আমার সিদ্ধান্তে কখনো দ্বিমত পোষণ করবে নাও। এই বলে তিনি কল লিস্টে নাম্বার ডায়াল করতে করতে সাবিহার রুমের দিকে পা বাড়ালেন। সালমা বেগম খাটের কাছেই ঠায় দাঁড়িয়ে রইলেন। কিক্ষণ গম্ভীর চাহনিতে মেঝের দিকে চেয়ে আনমনে কিছু ভাবলেন। অতঃপর তাচ্ছিল্যের হাসি দিয়ে বিড়বিড় করে বললেন, আমার মেয়েটারও দু আনার দাম নেই আপনার কাছে। তবে একটাই চাওয়া, আমার মতো যেন আমার মেয়ের কপাল না পুড়ে। এই বলে তিনি নিজের কাজে মনোযোগী হওয়ার ব্যর্থ চেষ্টা করলেন। মাত্রই পোশাক বদলে বিছানায় শরীর এলিয়ে দিল সাবিহা। তখনই দরজার ওপারে করাঘাত ও আফসার সাহেবের কণ্ঠস্বর শুনে দ্রুত উঠে গিয়ে দরজা খুলল সাবিহা। বাবাকে দেখেই এক গাল হেসে বলল, এতদিন পর মেয়ের সাথে দেখা করার চান্স পেলে। সাবিহার কণ্ঠে ফোন থেকে মাথা তুলে চাইলেন আফসার সাহেব। বিস্তৃত হেসে সাবিহার কাঁধে এক হাত রেখে রুমে প্রবেশ করলেন তিনি। বললেন, খুব ব্যস্ত রে ইদানিংকাল। শোন, তোকে একটা কথা বলতে এলাম। এই বলে আফসার সাহেব রুমে অবস্থিত সোফায় বসে পড়লেন। সাবিহাও তার পাশে বসে পড়ল। কৌতূহলী দৃষ্টিতে বাবার দিকে চেয়ে জিজ্ঞেস করল, কি কথা আব্বু? আফসার সাহেব কোনো প্রকার ভনিতা না করেই বললেন, তোর জন্য একটা ছেলে ঠিক করেছি। আমার বিজনেস পার্টনারের ছেলে। আগামী 2 সপ্তাহের মাঝেই তোদের বিয়ের ডেট ফাইনাল করতে চাইছি। আকস্মাৎ এমন সংবাদে সাবিহার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তার ভেতরটা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। বাবার নিকট হতে এমন কথা শোনার জন্য সে কিছুতেই প্রস্তুত ছিল না। মেয়ের অবস্থা হয়তো আফসার সাহেব উপলব্ধি করতে পারলেন। ফলশ্রুতিতে সাবিহার মাথায় স্নেহের পরশ বুলিয়ে বললেন, বুঝতে পারছি তোর অবস্থাটা। হঠাৎ বিয়ের কথা শুনেছিস তো। কিন্তু আমি জানি আমার মেয়ে স্ট্রং এবং খুব দ্রুতই সে নিজেকে সামলে নিতে পারবে। কি পারবি তো? সাবিহা যেন এখনো ভ্রমে আছে। সে কিছুতেই বিয়ের কথাটিকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। কিভাবেই বা নিবে সে? মাত্রই তো একজনের প্রতি প্রেম নামক অনুভূতির সূচনা লব্ধে পদার্পণ করেছে সে। সুখকর এই অনুভূতিটি পুরোপুরি হৃদয়ঙ্গম হওয়ার পূর্বেই অজানা এক মানুষের সাথে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়। বরং এর চেয়ে বৃহৎ কিছু। সাবিহা বিমূঢ় চাহনিতে আফসার সাহেবের দিকে চেয়ে রইল। আফসার সাহেব পূর্বের ন্যায় জিজ্ঞেস করলেন, কি পারবি তো? সাবিহা নিজেকে সামাল দিল। হঠাৎই মৃদু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ পারবো আব্বু। মেয়ের জবাবে খুশি হলেন আফসার সাহেব। বললেন, ছেলে খুব ভালো বুঝেছিস। তুই দেখলেই পছন্দ করে ফেলবি। আমি ওদের সাথে কথা মোটামুটি পাকাপোক্ত করে এসেছি। এখন শুধু তোর মতামত জানলেই আমি ফাইনাল করে দিব। কি, বাবার মান সম্মান রাখবি তো? আমার বিশ্বাস তুই আমার পছন্দকে সাদরে গ্রহণ করবি। করবি না? অনিচ্ছা সত্ত্বেও সাবিহা জোরপূর্বক মাথা ঝাঁকালো। কিন্তু কোনরূপ জবাব দিল না। আফসার সাহেব আর কথা বাড়ালেন না। বরং উঠে দাঁড়ালেন। বেরিয়ে যাওয়ার পূর্বে পুনরায় বললেন, তুই তো আমাকে অনেক ভালোবাসিস তাই না? আমার বিশ্বাসের মর্যাদা রাখবি না? আমার সম্মান রাখবি না তাদের সামনে? আফসার সাহেব কথার জালে মেয়েকে ফাঁসালেন। খুবই সূক্ষ্মভাবে। যা সাবিহা ঘুণাক্ষরেও টের পেল না।
সাবিহা নিরুত্তর রইল। আফসার সাহেব আর তার জবাবের অপেক্ষা রইলেন না, বরং চলে গেলেন। কারণ তিনি জানেন সাবিহা কখনোই এ বিয়েতে দ্বিমত পোষণ করবে না। আজকের রজনীর তাপমাত্রা তুলনামূলক বেশি। হাড় কাঁপানো শীতে ভেনিস শহর আচ্ছাদিত। তারই রেশ ধরে চারপাশে মৃদুমন্দ গতিতে হাওয়া বইছে। গায়ে কাটা দেওয়া এই শীতল হাওয়ার ব্যথা উপেক্ষা করেও সাবিহা ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে আছে। এ মুহূর্তে তার শরীরের বহির্ভাগে কোনো ব্যথা হচ্ছে না, কিন্তু তার অন্তঃস্থল তীব্র ও তীক্ষ্ণ ব্যথায় জর্জরিত। সে নির্বাক চিত্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃসঙ্গ নভস্থলে উদিত চন্দ্রিমার পানে দৃষ্টি স্থাপন করে আছে। এমনই নির্জনতা ভেদ করে আকস্মাৎ রাগিবের কণ্ঠস্বর শুনে ধরাধামে অবতীর্ণ হল সাবিহা। এত শীতে বাইরে কি করছেন সাবিহা? মুহূর্তেই সাবিহা পিছনে ঘুরে কোনো প্রকার ভনিতা ছাড়াই বলল, আব্বু আমার বিয়ে ঠিক করেছে। আকস্মাৎ সাবিহা নিকট হতে মুখনিসৃত বিয়ে নামক শব্দটি শুনে স্তম্ভিত হল রাগিব। কিন্তু তার এ স্তম্ভিত ভাবটি বেশিক্ষণ স্থায়ী হল না, বরং হঠাৎ প্রজ্বলিত ক্রোধে তার হালকা খয়েরি রঙের আঁখি দুটো যেন ধপ করে জ্বলে উঠল। ধীরে ধীরে রাগিবের অন্তঃস্থলে ক্রোধের অনল পুঞ্জীভূত হল। কিন্তু সাবিহার সম্মুখে নিজের অন্তরালের প্রবল ক্রোধ সে বহিঃপ্রকাশ হতে দিতে চায় না, ফলে ক্রোধের অনল মেটাতে দুহাতের মুঠো শক্ত করে ধরল সে। কিন্তু তার সম্মুখ পানে সাবিহা দাঁড়িয়ে থাকায় চেহারার অঙ্গভঙ্গি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালাল সে। এদিকে সাবিহা দীর্ঘশ্বাস ফেলে রাগিবকে জিজ্ঞেস করল, আব্বুর খুশির জন্য আমার কি বিয়েতে রাজি হয়ে যাওয়া উচিত? রাগিব চুপটি করে দাঁড়িয়ে রইল। মৃদু হাসার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে বলল, চলুন আমার রুমে বসে এই ব্যাপারে ডিটেইলসে কথা বলি। রাগিবের নিকট জবাবের অপেক্ষা থাকা সাবিহা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা চলুন। রাগিব সাবিহার সম্মুখ প্রান্ত হতে সরে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, আফটার ইউ। সাবিহা আর কথা বাড়ালো না, ধীর পদে হেঁটে হেঁটে রাগিবের রুমে প্রবেশ করল। পিছে রাগিব শক্ত হাতের মুঠোয় আরও জোর দিয়ে নিজের ক্রোধ প্রশমিত করার চেষ্টা করল। সাথে ঠোঁট দিয়ে বড় বড় নিঃশ্বাস ছেড়ে এই চেষ্টাকে আরও সফল করার চেষ্টা করল। বিড়বিড় করে স্বগতোক্তি করল, এটা আপনি ঠিক করেননি, মোটেও ভালো কাজ করেননি আপনি। এই বলে সে রুমে প্রবেশ করেই ঢকঢক করে এক গ্লাস পানি পান করল। ওদিকে সাবিহা রুমে অবস্থিত সোফাটিতে বসে উদাস চাহনিতে রুমের প্রতিটি জিনিস দেখতে লাগল। রুমের জানালার ধারে অবস্থিত সোনালি রঙের উইন্ড কাইনটা মৃদু শব্দে টুংটাং ধ্বনি তুলছে। মিষ্টি এ ধ্বনি বাতাসে যেন কোনো বিরহের ইঙ্গিত দিয়ে যাচ্ছে। হয়তো এরই মাধ্যমে চলমান হাওয়া সাবিহার মনোবস্থার ইঙ্গিত দিচ্ছে। রাগিব গ্লাস রেখে অস্থিরতার সহিত ছোট্ট একটি টুল টেনে সাবিহার সম্মুখপানে বসল। কালবিলম্ব না করে সাবিহাকে জিজ্ঞেস করল, বিয়েতে আপনার কি মতো? সাবিহা রাগিবের পানে চাইল, স্মিত হাসল, বলল, আমি আমার আব্বু আর আম্মুকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই দুইজন আমার কাছে যা চাইবে আমি স্বেচ্ছায় তাই দিয়ে দিব। আব্বু খুশিমনে আমার বিয়ে ঠিক করেছে। আবার এ বিয়ের সাথে আব্বুর মান সম্মানও জড়িত। সো একজন মেয়ে হিসেবে আমি কখনোই চাইব না আব্বুর মান সম্মান হার্ট হোক। রাইট? রাগিব সন্দেহাতীত চাহনিতে সাবিহার পানে চেয়ে আছে। সাবিহার কণ্ঠস্বরের পরিবর্তন ও কথার মোড় পরিবর্তিত হতে দেখে তার মাঝে সন্দেহের পরিমাণ গাঢ় হতে লাগল। সে অনুমান করল সাবিহা নিশ্চয়ই তার অপছন্দের সিদ্ধান্তটিই নিবে। রাগিবের এই সন্দেহকেই যেন হাতে নাতে প্রমাণ করতে চাইল সাবিহা। ফলস্বরূপ সে বলল, আমিও চাই না আব্বুর মান সম্মানে কোনো আঘাত আসুক। এজন্য আমি বিয়েটা করব। রাগিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে সাবিহার নিকট হতে এমন সিদ্ধান্ত মোটেও আশা করেনি। হ্যাঁ, সে অনুমান করেছে এ ব্যাপারে, কিন্তু সে কখনোই চায়নি তার অনুমান সঠিক হোক। এটা তো কখনো হওয়ার কথা ছিল না। আকস্মাৎ সাবিহার বিয়ের খবরটা যেন বিনা মেঘে বজ্রপাতের ন্যায় আঘাত হানল। রাগিব যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা চালালো। কিঞ্চিত বিস্মিত কণ্ঠে সাবিহাকে জিজ্ঞেস করল, আপনি কি শিওরলি ডিসিশনটা নিলেন? ইয়াহ, এত বড় ডিসিশন নিলেন কখন? প্রথমে আপনাকে দেখে মনে হয়নি আপনি বিয়েতে একমত, কিন্তু এখন এভাবে হুটহাট ডিসিশন শুনিয়ে দিলেন। সাবিহা ম্লান হাসল, বলল, মাঝে মধ্যে কিছু কিছু ডিসিশন এভাবে হুটহাটি নিতে হয় এবং শুনিয়ে দিতে হয়। এখন তাহলে আসি। এই বলে সে উঠে দাঁড়ালো। রাগিবকে দ্বিতীয় কিছু বলার সুযোগ না দিয়ে সে দরজার দিকে পা বাড়ালো। দুপদ এগিয়েই তার কদম থমকে গেল। তার যে যেতে মন চাইছে না। মন চাইছে আজীবন এখানেই রয়ে যাক সে, কিন্তু বাস্তবতার বেড়াজালে যেমন সব স্বপ্ন পূরণ হয় না, তেমনি রাগিবকে চিরতরে নিজের করে পাওয়ার যে নব্য অভিপ্রায় তার মনে জেগে উঠেছিল সেটাও পূরণ হওয়ার নয়। সাবিহাই একমাত্র জানে তার মনের মাঝে কেমন উথাল পাতাল ঝড় আরম্ভ হয়েছে। অস্থির অনুভব করছে সে, এ অশান্ত ঝড়কে সে থামাবে কি করে? কিভাবে নিজেকে সান্ত্বনা দিবে? সাবিহা কিক্ষণ সে স্থানেই দাঁড়িয়ে রইল। ক্ষণিক বাদে ঘাড় ঘুরিয়ে রাগিবরে পানে চাইল, অতঃপর নিজেকে সান্ত্বনা দিতেই রাগিবকে শুনিয়ে শুনিয়ে বলল, আমি বিয়ে করব, সে যতই পিছুটান থাকুক না কেন।
সাবিহার এহেন কথায় রাগীব হকচকাল। প্রশ্নাতুর চাহনিতে চেয়ে জিজ্ঞেস করল, কোন পিছুটানের কথা বলছেন সাবিহা? সব প্রশ্নের উত্তর দিতে নেই। এই বলে সে কোনো প্রকার কালবিলম্ব না করে গেস্ট হাউস হতে বেরিয়ে গেল। রাগীব সাবিহার এ অদ্ভুত আচরণে ভীষণ অবাক হল। শোকোতক্তি করে বলল, হঠাৎ সাবিহা এমন উদ্ভট আচরণ করল কেন? ও কি কিছু মিন করে গেল? রাগীব ভাবতে লাগল। সাবিহার আচরণ, চাহনি, বাচনভঙ্গি, তার প্রতিটা পদক্ষেপ কল্পনায় চলমান রেখে কিছু অনুমান করল। অবশেষে তার অনুমান ও প্রত্যাশা দুয়ে দুয়ে মিলে 4 হল। ভীষণ খুশিতে প্রজ্জ্বলিত নয়নে হাত মুঠো করে ইয়েস বলে উৎফুল্লতা প্রকাশ করল রাগীব। সাবিহার উদ্দেশ্যে হাওয়ায় মিলিয়ে বলল, অ্যাট লাস্ট আই এম সাকসেসফুল। ইফ আই এম নট রং ইউ আর ইন লাভ মিস সাবিহা তাসনিম। এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম। নাও ওয়েট এন্ড ওয়াচ শ্বশুর মশাই। আপনার মেয়েকে কিভাবে আপনার নাকেরই নিচ দিয়ে নিয়ে গিয়ে বিয়ে করি। এই বলে রাগীব বাঁকা হাসল। সে তার পরিকল্পনায় সফল এবং তার অনুমানকৃত সময়ের তুলনায় সে দ্রুতই সফলতা পেয়ে গিয়েছে। পাখির কিচিরমিচির ধ্বনির মাধ্যমে ভেনিসে হিম প্রভাতের আরম্ভ হল। সকলে ব্যস্ত হয়ে পড়ল নিজ নিজ কাজে। সাবিহা গ্রুপ অ্যাসাইনমেন্টের জন্য নির্দিষ্ট সময়ের 2 ঘন্টা পূর্বেই ভার্সিটি চলে গিয়েছে। সালমা বেগম সার্ভেন্টদের বলে সকালের নাস্তা রেডি করাচ্ছেন, আজ তার শরীর খারাপ বলে রান্নার কাজটা সার্ভেন্ট দিয়েই করিয়ে নিচ্ছেন। অন্যান্য সময় হলে নিজ হাতেই রান্না করে স্বামী সন্তানকে খাওয়াতেন তিনি। ব্যাকইয়ার্ডের লনে মনমরা হয়ে একা একা ফুটবল খেলছে সাবিত। আজ তার স্কুল বন্ধ। পাশে নেই কোনো খেলার সঙ্গী। হঠাৎ ফুটবলে পা চালাতে চালাতে তার রাগীবের কথা মনে পড়ল। কোনো প্রকার কালবিলম্ব না করেই ফুটবল ফেলে সে গেস্ট হাউজের ভেতর চলে এলো। রাগীব তখন গেস্ট হাউজের ছোট্ট রান্নাঘরে অমলেট বানাতে ব্যস্ত। আর ঘণ্টাখানিকের মাঝে অফিসে ছুটতে হবে তার। এরই মাঝে সাবিতকে রুমে উপস্থিত হতে দেখে রাগীব রান্নাঘর থেকেই হাত ছেড়ে বলল, কি ব্যাপার ডুড, হঠাৎ এখানে কেন? রাগীবের কণ্ঠস্বর শোনামাত্রই সাবিত রান্নাঘরে ছুটে গেল। খানিক হাঁপাতে হাঁপাতে বলল, ব্রেকফাস্ট করছো রাগীব ভাই? রাগীবের তখন অমলেট বানানো শেষ। সে অমলেটটা প্লেটে তুলে কিচেন টাওয়াল দিয়ে হাত মুছতে মুছতে সাবিতের সম্মুখে এসে দাঁড়ালো। বলল, এখনো করিনি, করব। চলো তোমার সাথেই আজকের ব্রেকফাস্ট করি। সাবিত বলল, না রাগীব ভাই, আমি এখনই ব্রেকফাস্ট করব না। চলো না আমার সাথে একটু ফুটবল খেলো। একা একা খেলতে ভালো লাগছে না। এখন? এখন অফিসে যাওয়া তো দেরি আছে। চলো না একটু খেলি। সাবিতের কাছে রাগীবকে হার মানতে হয়। সে অমলেটটা রেখেই সাবিতের সাথে লনে চলে এলো। অতঃপর দুজনে ব্যাকইয়ার্ডেই ফুটবল খেলতে লাগলো। তাদের খেলার মাঝে প্রবেশ করল সামাদ। সাবিতের উদ্দেশ্যে কৃত্রিম দুঃখ প্রকাশ করে বলল, কি ব্যাপার সাবিত, নতুন পার্টনারকে পেয়ে পুরনোকে ভুলে গেলি? গুড গুড, আমার কাছে আর কিছুর আবদার করে দেখিস। সামাদের কথায় রাগীব ঠোঁট টিপে হাসতে লাগল। এদিকে সাবিত পড়ল বিপাকে। সামাদের এরূপ হুমকিতে সে খানিক ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ রাগীবকে উপেক্ষা করে সামাদের নিকট চলে এসে বলল, এমন কিছুই না সামাদ ভাই, আমি একটু বোর হচ্ছিলাম বলেই রাগীব ভাইকে খেলার জন্য ডেকেছি। তুমিও তো আজকাল সময় দাও না, তো কার সাথে খেলবো আমি বলো? এই বলে সে ঠোঁট উল্টে দুঃখ প্রকাশ করল। সাবিতের এহেন দুঃখ প্রকাশের ভঙ্গি দেখে রাগীব ও সামাদ একত্রে হো হো করে হেসে উঠল। সামাদ বলল, চল তিনজনে একটু খেলি। সামাদের এ প্রস্তাবে সাবিতের চোখ চকচক করে উঠল। সে উত্তেজিত হয়ে বলল, ওকে ওকে ডান। এই বলে সে সামাদের দিকে বল পাঠিয়ে দিল। অতঃপর তিনজনে একত্রে ফুটবল খেলতে লাগল। আধ ঘন্টার খেলাধুলা শেষে রাগীব ও সামাদ অফিসের জন্য রেডি হতে চলে গেল। 20 মিনিটের মাঝেই তারা রেডি হয়ে ব্যাকইয়ার্ডে উপস্থিত হল। সামাদ রাগীবকে গাড়িতে উঠার জন্য অফার করলে রাগীব সে প্রস্তাব আর নাকচ করল না। অতঃপর দুজন একত্রে অফিসের উদ্দেশ্যে রওনা হল। পথিমধ্যে চলল দুজনার মাঝে ব্যবসা বিষয়ক আলাপ আলোচনা, চলল নিজেদের পরিবার সম্পর্কে টুকটাক জানাশোনা। এতে করে তাদের মাঝে একে অপরকে নিয়ে সহানুভূতি তৈরি হল। তাদের সম্পর্কের খানিক উন্নতি হল। এতে অবশ্য সামাদের কোনো সুবিধা লুক্কায়িত না থাকলেও রাগীবের স্বার্থ ও সুবিধা লুকিয়ে ছিল, যা সামাদ ঘুণাক্ষরেও টের পায়নি। কৃষ্ণকায় অম্বরে গাঢ় ধূসর রঙের মেঘপুঞ্জের মেলা বসেছে। কনকনে শীতল আবহাওয়াতেও গোটা ভেনিস নগরী আধারে নিমজ্জিত নগরীতে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নেমে গোটা শহর সিক্ত করে দিয়ে যাবে। সেই সাথে দিয়ে যাবে কয়েকদিনের হাড়কাঁপানো শীতের আগমনী বার্তা। বাংলাদেশের ন্যায় ভেনিসেও শীতকালে বর্ষার আগমন হয়। তবে তার স্থায়িত্ব ক্ষণিকের, কিন্তু ফল সুদূর প্রসারী। আমেরিকান একটি কোম্পানির সাথে বিজনেস মিটিং বলে আজ আফসার সাহেব ও সামাদ নির্দিষ্ট সময়ের পূর্বে অফিসে পৌঁছে গিয়েছে। সালমা বেগম একা একা রুমে বসে মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের তালিকা তৈরি করছেন। গতকাল রাতেই সাবিহার সাথে তার কথা হয়েছে।
তবে এই কথোপকথনের স্থায়িত্ব খুব বেশিক্ষণের ছিল না। সাবিহার সিদ্ধান্ত শোনামাত্র সালমা বেগম কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন, কিন্তু আফসার সাহেবের ডাকপড়ায় মেয়ের সাথে বসে সম্পূর্ণ খোলামেলা আলাপ করতে পারেননি তিনি। তবে যেহেতু আফসার সাহেব একবার এ বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, সেহেতু সাবিহা হ্যাঁ বলুক বা না বলুক, আফসার সাহেব নিজ পছন্দ অনুযায়ী এ বিয়ে দিয়েই ছাড়বেন। এক্ষেত্রে সাবিহার একমত থাকায় আফসার সাহেবের সুবিধাই হয়েছে। জোর জবরদস্তি করতে হবে না মা মেয়ের সাথে। সাবিহা কিছু বলার উদ্দেশ্য নিয়ে তার বাবা মায়ের রুমের সামনে এসে দাঁড়ালো। রুমের বাইরে হতেই সালমা বেগমকে কিছু লিখতে দেখে সে রুমের ভেতর অগ্রসর হলো না। উল্টো পায়ে ব্যাগ কাঁধে নিচে নেমে এলো। অপূর্ণ ইচ্ছেগুলির ভারে তার মনটা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত। গতকাল হতেই নয়া অনুভূতির জাগানিয়া তার মনটা উদাসীনতায় ছেয়ে আছে। তার মন কুঠির সুখী নেই, বরং এটি দুঃখের ছায়ায় ছেয়ে গিয়েছে। আর এ দুঃখ কেন যেন অস্থায়ী নয় স্থায়ী, এমনটা অবশ্য সাবিহা ভাবছে। কারণ তার মনের অরণ্যে যে রাগিব নামক সুপুরুষটি স্থায়ীভাবে বসবাস আরম্ভ করে দিয়েছে, সে ভাবছে কি করে তার মন হতে রাগিবের আবাসস্থল মিটিয়ে দেওয়া যায়, কি করে তার নতুন জীবনে আগ্রহী হওয়া যায়। গতকাল সম্পূর্ণ রাত ভেবেও কোনো কাজ হলো না। তবে কি আজীবন রাগিব তার হৃদয় স্থায়ী সিলমোহরের ন্যায় ছেপে থাকবে? সাবিহা অন্যমনস্ক হয়ে দরজা খুলল। অমনিই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে আরম্ভ হলো। মন খারাপের মেঘমালা চিরে আকস্মাৎ বর্ষিত হওয়া ক্রন্দন স্বরূপ বাদলের বিন্দু বিন্দু ফোঁটা দিয়ে মুহূর্তেই চারিধার অস্পষ্ট হয়ে এলো। সাবিহা কিক্ষণ বর্ষণমুখর বাতাবরণের দিকে চেয়ে রইল। অতঃপর ক্ষীণ তাচ্ছিল্যের সুরে বলল, আমি কাঁদতে পারছি না বলে তুমি কাঁদছ? সাবিহার কথার প্রত্যুত্তর স্বরূপই যেন আন্তরিক্ষ হতে আলোর ঝলকানি দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। গগন কাঁপানো শব্দে বাতাবরণ কেঁপে উঠলেও কেঁপে উঠল না সাবিহা। এ সামান্য বিদ্যুৎ চমকানোতে ভীত হয় না সে। অন্যান্য সাধারণ মেয়েরা যেখানে ভয়ে চমকে উঠে চিৎকার করে উঠে, সেখানে সাবিহা স্বাভাবিক থাকে। এটা আজই প্রথম নয়, ছোটবেলা হতেই সে এমন। তার চরিত্র কখনো প্রস্তরের ন্যায় দৃঢ় মজবুত, তো কখনো কর্দমের ন্যায় মোলায়েম ভঙ্গুর। প্রিয়দের সামনে সে কর্দম, তবে অপ্রিয়দের সামনে সে প্রস্তর। আকস্মাৎ রাগিবের কণ্ঠস্বর শুনে চমকে উঠল সাবিহা। চমকিত দৃষ্টিতে সম্মুখ পানে চাইল। কালো গাড়ির ড্রাইভিং সিটের জানালা দিয়ে রাগিবকে দেখা যাচ্ছে। মোলায়েম হাসিতে লেপ্টে থাকা তার গাঢ় বাদামি বর্ণবিশিষ্ট ঠোঁটজোড়া স্থির। দৃষ্টিজোড়ায় খানিক কৌতূহল, খানিক ব্যস্ততা। ঘোর বর্ষণের অস্পষ্ট ছোঁয়ায় ছেয়ে উঠা পরিবেশে রাগিব সাবিহার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সাবিহাকে ছাতা হাতে দেখে রাগিব গলার স্বর উচ্চ পর্যায়ে নিয়ে বলল, চলুন আপনাকে ভার্সিটি ড্রপ করে দিয়ে আসি। সাবিতও যাচ্ছে। রাগিবের কথা শেষ হওয়া মাত্রই সাবিত ব্যাগ কাঁধে নিয়ে এক প্রকার দৌড়ে এসে গাড়ির ব্যাক সিটে বসে পড়ল। অতি দ্রুততার সহিত ছুটে চলা সাবিতের ছোট্ট দেহটিতে বৃষ্টির কয়েক ফোঁটা লেপ্টে রইল। গাড়িতে উঠেই সে ফোঁটাগুলোকে চামড়ার জ্যাকেট হতে ছিটকে ছিটকে দূরে সরিয়ে দিল। রাগিবকে বলল, রাগিব ভাই হারি আপ, না হলে ক্লাসে লেট হয়ে যাব। রাগিব সাবিতের কথা কর্ণগ্রাহ্য করল। ফলে পূর্বরে তুলনায় দ্বিগুণ ব্যস্ততার সহিত সাবিহাকে বলল, সাবিহা দ্রুত উঠে বসুন, সবারই লেট হয়ে যাচ্ছে। সাবিহা কোনরূপ কথা উচ্চারণ করল না। মন্ত্রমুগ্ধের ন্যায় হেঁটে গিয়ে রাগিবের পাশে গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়ল। তার এহেন কাজে বৃষ্টির ফোঁটাগুলি তাকে একান্তভাবে আপন করে নিল। ফলে পুরো উলের সোয়েটারটার অর্ধেকাংশই ভিজে গেল। তবে সে এর পরোয়া করল না। সে যে এখন মন্ত্রমুগ্ধ, অদ্ভুত যে মানুষটির নিকট হতে সে নিজেকে বিরত রাখবে, সে মানুষটির প্রেমেই ঘন ঘন নিজেকে আবদ্ধ করে ফেলছে। সে রাগিব যেন তার জাদুর কাঠি নাড়িয়ে সাবিহাকে মুহূর্তেই বশ করে ফেলেছে। সাবিহা ঢের টের পাচ্ছে রাগিব তার প্রিয়দের তালিকায় নাম ছাপিয়েছে। ফলে সে ইচ্ছে সত্ত্বেও রাগিবের সাথে কঠোর হতে পারছে না। বরং সে ফুলের ন্যায় মোলায়েম হয়ে রাগিবের সামনে থাকতে চাইছে। রাগিবের ভালোবাসা পেতে চাইছে। সে জানতে চাইছে না এর ভবিষ্যৎ। সে শুধু মুহূর্তগুলো উপভোগ করতে চাইছে। গভীর হতে গভীরতরভাবে রাগিবের প্রেমের পড়তে চাইছে সে। তার জন্য কাল নতে নিষিদ্ধ হয়ে যাওয়া রাগিবকে পেতে চাইছে সে। আদৌ কি তার এ চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার যোগ্য? সে জানে না। কারণ এ মুহূর্তে সে ঘোরে আছে, রাগিবের ঘোরে। গাড়ি আপন গতিতে ছুটে চলছে। চলমান গাড়ির কাচের জানালায় বেঙ্গা বৃষ্টির ফোঁটা সম্মিলিত হয়েছে। গাড়ির গতির ফলে বৃষ্টির ফোঁটাগুলি বেয়ে বেয়ে একে অপরের সাথে মিশে নিম্নমুখে বেয়ে পড়ছে। নব্য আগত বৃষ্টির ফোঁটাগুলি কাচের জানালায় বাড়ি খেয়ে মৃদু ধ্বনির সূচনা ঘটাচ্ছে। সেই ধ্বনিরই তালে বিমোহিত হয়ে রাগিব আর চোখে সাবিহাকে দেখছে। আধো আধারিয়া পরিবেশে সাবিহার স্নিগ্ধ চেহারাখানা আরও স্নিগ্ধ হয়ে উঠেছে। কি স্নিগ্ধ লাগছে সাবিহাকে দেখতে। সাবিহাও রাগিবকে দেখছে, তবে দীর্ঘ সময়ের ব্যবধানে দেখছে সে। এ প্রেমময় দর্শনের ফলে মাঝে মাঝে রাগিবের আখিজোড়ায় তার স্নিগ্ধ আখিজোড়া আবদ্ধ হচ্ছে। তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নিচ্ছে সে। কিক্ষণ বাদে পুনরায় রাগিবকে দেখছে সে। সাবিহার ভার্সিটির সামনে এসে রাগিব গাড়ি থামালো।
সাবিতকে আরও প্রায় 15 মিনিট আগে স্কুলে নামিয়ে দিয়ে এসেছে সে। এবার সাবিহার পালা, গাড়ি ভার্সিটিতে থামিয়ে রাগিব বলল, আপনার ভার্সিটি চলে এসেছি, নামবেন না? সাবিহার মিষ্টি ঘোর কাটল। বার কয়েক আখিপল্লব ফেলল সে। অতঃপর নিমিষের জন্য বিস্তৃত হেসে বলল, হ্যাঁ নামব। এই বলে সে ঘাড় ঘুরিয়ে দরজা খুলল। নামার পূর্বে ছাতাটা মেলে ধরে সাবধানে পা ফেলল। কংক্রিটের রাস্তায় তৈরি হওয়া ক্ষুদ্রতর একটি গর্তে জমে থাকা পানিতে মুহূর্তেই তার সাদা ধবধবে কেজ সিক্ত হয়ে পড়ল। অন্য সময় হলে সাবিহা খানিক বিরক্তি প্রকাশ করত, তবে আজ করল না। দুপা নামিয়ে গাড়ি হতে বেরিয়ে পড়ল সে। ঘাড় ঘুরিয়ে এক পলক পিছনে ফিরে রাগিবের পানে চাইল। অতঃপর মুচকি হেসে নিজ গন্তব্যে যাত্রা আরম্ভ করল। রাগিব অগোচরে সাবিহাকে ফিরতি হিসেবে মৃদু হাসি উপহার দিল। কিক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থেকে গাড়ি ঘুরাতে লাগল সে, হঠাৎ ফোনের রিংটোন কর্ণপাত হতেই সে গাড়ি পূর্বের জায়গায় ফিরিয়ে আনল। কোটের পকেট হতে ফোন বের করতেই স্ক্রিনে এন্ড্রু নামটি জলজল করে ভেসে উঠল। কিঞ্চিত ভ্রু কুঞ্চিত করে কোনো প্রকার কালবিলম্ব বাদে সে কল রিসিভ করল। তৎক্ষণাৎ ওপাশে এন্ড্রুর অস্থির কণ্ঠ ভেসে এলো, স্যার আপনাকে অতি দ্রুত সিসিলি ব্যাক করতে হবে। সিসিলি শহরের অভ্যন্তরে সুবিশাল এক রাজপ্রাসাদের ন্যায় বাসভবনে প্রবেশ করল রাগিব। পরনে তার কালো প্যান্ট, সাদা শার্ট ও কালো কোট। চাহনি গম্ভীর এবং উদ্বিগ্ন। অন্তঃস্থলে বিরাজমান তীব্র অস্থিরতা। তার এই অস্থিরতার কারণ তার প্রিয়জন। যে প্রিয়জনের টানে সে কোনরূপ বিচার বিবেচনা ব্যতীত ভেনাস হতে সিসিলি ছুটে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কবজির কাছে কোটের স্লিপ উঠিয়ে ঘড়িতে সময় দেখে নিল। 11:50 বাজে। বাহিরে ঘুটঘুটে কালো আধার, যা রাতের অন্যতম প্রতীক। সিসিলির আবহাওয়া অনেকটা ভেনিসের মতোই। আজ সিসিলিতেও বৃষ্টি হচ্ছে, তবে তার গতি ধীর। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ক্ষণে ক্ষণে গগন কাঁপিয়ে নামছে বজ্রপাত। দেখা মিলছে আলোর ঝলকানি। রাগিব সিঁড়ি বেয়ে উঠে দোতলার 3 নাম্বার রুমে প্রবেশ করল। তার পিছু পিছু প্রবেশ করল তার দেহখিগণ। রুমে প্রবেশ করতেই রাগিবের অস্থির দৃষ্টিজোড়া গিয়ে ঠেকল বিছানায় শুয়ে থাকা বৃদ্ধ লোকটির উপর। যে লোকটি সম্পর্কে তার বাবা হয়, যার নাম রাজীব শাহরিয়ার। রাগিব ধীর পায়ে তার বাবার দিকে এগিয়ে গেল। তার বাবার পাশে কর্তব্যরত একজন ডাক্তার বসে আছেন। রাগিবকে এগিয়ে আসতে দেখে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। রাগিব বিনাবাক্যে সেই চেয়ারে গিয়ে বসল। কিক্ষণ তার বাবার দিকে অপলক চাহনিতে চেয়ে রইল। অতঃপর ধীর এবং গম্ভীর তবে সিক্ত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে যেতে খুব ইচ্ছা করে তোমার? রাজীব সাহেব কোনো জবাব দিলেন না। নির্বাক রইলেন। তার এই নির্বাক পরিস্থিতির পিছনের কারণ তিনি কোমায় আছেন। বাবার কাছে কোনো জবাব না পেয়ে রাগিব প্রশ্নটি পুনরায় করল, কিন্তু এবারও সে জবাব পেতে ব্যর্থ হল। অতঃপর সুদীর্ঘ তপ্ত শ্বাস ফেলে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, হাউ ইজ দ্য ফিজিক্যাল কন্ডিশন? ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বললেন, আফটার দ্য ইনজেকশন নাও হি ইজ কোয়াইট স্ট্যাবল। রাগিব হতাশার নিঃশ্বাস ছাড়ল। জিজ্ঞেস করল, এনি ইমপ্রুভমেন্ট ডক্টর? ডাক্তার নত মস্তকে অতি দুঃখের সহিত বলল, নো মিস্টার রাগিব, দেয়ার ইজ নো ইমপ্রুভমেন্ট ফ্রম প্রিভিয়াস কন্ডিশন, হি ইজ এজ বিফোর। রাগিব আর কথা বাড়াল না। কিক্ষণ রাজীব সাহেবের দিকে নিষ্পলক চেয়ে রইল। অতঃপর তার মাথায় আলতো হাত বুলিয়ে বলল, দ্রুত সুস্থ হয়ে যাও বাবা, আই ব্যাডলি নিড ইউ। রাগিবের আখিজোড়া সিক্ত হয়ে এলো। চোখের কোনায় জমল এক বিন্দু জল, কিন্তু তা গড়িয়ে পড়ার পূর্বেই হাতের উল্টোপিঠ দিয়ে চক্ষুকোটরে আবদ্ধ অশ্রু মুছে ফেলল সে। অতঃপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল সে। কর্তব্যরত ডাক্তারের নিকটে গিয়ে আবেগঘন কণ্ঠে বলল, আই ডোন্ট নো হাউ টু থ্যাংক ইউ ডক্টর, বাট। রাগিবের কথা শেষ হওয়ার পূর্বেই মধ্যবয়স্ক ডাক্তারটি অমায়িক হেসে বলল, ইটস ওকে ডিয়ার, জাস্ট প্রে ফর ইউর ফাদার, নাথিং এলস। রাগিব মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে এক পলক রাজীব সাহেবের দিকে চাইল। অতঃপর রুম থেকে বেরিয়ে চলে এলো। তার পিছু পিছু বেরিয়ে এলো তার দেহখিগণ। তন্মধ্যে একজনকে উদ্দেশ্য করে ইতালীয় ভাষায় রাগিব বলল, অনিককে আমার সিসিলি আসার কথা জানিয়ে দাও। আর বলো আমি আগামীকাল সকালে ওর সাথে দেখা করব। আপাতত আমি রুমে যাচ্ছি রেস্ট করতে। কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। আর আধ ঘন্টা পর আমার রুমে যেন রাতের খাবার পাঠিয়ে দেওয়া হয়। এই বলে রাগিব স্বাভাবিক পায়ে হেঁটে নিজের রুমে চলে এলো। রাজীব সাহেবের এক রুম পরেই রাগিবের রুম। রাগিব রুমে এসে পরনের পোশাক খুলে শাওয়ারে প্রবেশ করল। দীর্ঘ সময়ের শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে ফোনটা হাতে নিল। স্ক্রিন অন করতেই সাবিহার নামটা জলজল করে উঠল। সাবিহা তাকে মেসেজ দিয়েছে, আপনি এভাবে না বলে হুটহাট কোথায় চলে গেলেন রাগিব? বাসায় এসে জানলাম আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গিয়েছেন। বাট কজ কি? সাবিহার মেসেজ দেখে রাগিব মুচকি হাসল। অতঃপর এক হাতে টাইপিং করে মেসেজ দিল, আপনার কাছে এসে একেবারে বলবো সব, ততদিন না হয় হাতে কলমে দিন গুনুন।
মেসেজ পাঠিয়ে রাগিব ফোনটা রেখে দিল। আদ্র তোয়ালেটা ব্যালকনিতে মেলে দিয়ে এসে আলমারি হতে সাদা একটি টি শার্ট ও কালো ট্রাউজার পরে নিল। অতঃপর ফোন নিয়ে নিজের অসম্পূর্ণ কাজগুলো করার উদ্যোগ নিল। আভিজাত্যে ভরপুর রুমের সোফায় বসে এন্ড্রুর সাথে কথা বলছে রাগিব। এন্ড্রুকে বলল, আজ সন্ধ্যায় মিস্টার হ্যারির সাথে আমার মিটিং ফিক্স করো এন্ড্রু। এন্ড্রু বাধ্যগত অনুগামীর ন্যায় বলল, ওকে স্যার। আর আপনাকে আরও একটি কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলতে চাইছো তুমি? স্যার, মিস্টার মার্কো রিসেন্টলি বেশ ঝামেলা তৈরি করছে। তাকে শতবার বুঝানোর পরও সে বুঝতে চাইছে না। রাগিব তৎক্ষণাৎ শক্ত কণ্ঠে বলল, মিস্টার মার্কো শুরু থেকেই ঝামেলা তৈরি করে আসছে। উনাকে কোনোভাবেই শুধরানো যাচ্ছে না। এবার অন্য পথে চলতে হবে। তবেই যদি সব সলভ হয়। আজ রাতের ডিনারটা মিস্টার মার্কোর সাথে ফিক্স করো। আমি। রাগিবের কথা সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বেই দরজায় বাড়ি না দিয়েই রুমে প্রবেশ করল অনিক। বহুদিন পর রাগিবকে দেখে তার আখিজোড়ায় উৎফুল্লতার দেখা মিলল। ঠোঁট ছিঁড়ে বেরিয়ে এলো স্বস্তির নিঃশ্বাস। সে এগিয়ে এসে রাগিবকে জড়িয়ে ধরে বলল, কতদিন পর তোর সাথে দেখা দোস্ত, কেমন আছিস? রাগিবও অনিককে জড়িয়ে ধরে বলল, এই তো একদম ফিট এন্ড ফাইন। তুই? অনিক রাগিবকে ছেড়ে বলল, যেভাবে রেখে গিয়েছিলি সেভাবেই আছি। রাগিব অনিকের কথার প্রত্যুত্তর করল না। বরল এন্ড্রুকে বলল, আমাদের জন্য ডাইনিং এ ব্রেকফাস্টের ব্যবস্থা করো এন্ড্রু। এন্ড্রু নত মস্তকে বলল, ওকে স্যার। এই বলে রুম হতে বেরিয়ে গেল সে। এ পর্যায়ে অনিক চট করে জিজ্ঞেস করে বসল, তোদের প্রেমকাহিনী কতদূর? রাগিব সহাস্যে জবাব দিল, গাড়িটা আগের চেয়ে একটু এগিয়েছিল। বাট শ্বশুর মশাইয়ের কারণে মাঝপথে আটকিয়ে আছে। অনিক ভ্রু কুঞ্চিত করে সন্দেহাতীত কণ্ঠে বলল, কেন? কি করলো ওই বুড়ো ব্যাটা? তার বিজনেস পার্টনারের ছেলের সাথে সাবিহার বিয়ে ঠিক করে বসে আছে সে। রাগিবের এহেন কথায় অনিকের কুঞ্চিত ভ্রুযুগল সিধা হয়ে এলো। সন্দেহের জায়গায় দেখা মিলল আকাশম বিস্ময়ের। বলল, সর্বনাশ, বলিস কি, বিয়ে একদম ফিক্সড? আর ভাবি রাজি? তুই কিছু করবি না? অনিকের প্রশ্নের ভারত্ব শুনে রাগিব হাসল। বলল, তো তুই কি মনে করিস আমি চুপচাপ বসে থাকব? অনিক এবার বিস্তৃত হাসল। বলল, অবভিয়াসলি নট। তুই আর এমন সিচুয়েশনে বসে থাকবি, ইটস টোটালি আনবিলিভেবল। ইয়েস। আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি, খোঁজখবর নেওয়া চলছে। সব ইনফরমেশন কালেক্ট করে তবেই মাঠে নামব। গুড। বাই দা ওয়ে, ভাবি কি তোকে পছন্দ করতে শুরু করেছে? নিজের ফিলিং কি কনফেস করেছে? কনফেস করেনি। তবে ওর আচার আচরণে স্পষ্ট বুঝতে পারছি ওর মনেও আমাকে নিয়ে ফিলিংস আছে। ওহ ম্যান, তাহলে তো রাস্তা ক্লিয়ার। এবার তোদের বিয়ে করতে ঠেকায় কে? স্বয়ং তোর বুড়ো শ্বশুর এসেও ঠেকাতে পারবে না। এই বলে দুজনে হেসে উঠল। কথা শেষে রাগিব উঠে গিয়ে আলমারি খুলল। সেখান হতে খালি একটা পিস্তল নিয়ে তার ম্যাগাজিন খুলল। তাতে পরপর 6টি গুলি ভরে পুনরায় সেটি পিস্তলে ঢুকিয়ে দিল সে। অতঃপর হাতের তালুয়ে পিস্তল রেখে অনিককে বলল, আজ রাতে ওই মার্কোর বা ওচার সাথে দেখা করব। বেআদবটা অতিরিক্ত বাদরামি করছে। ওকে লাইনে আনা ফরজ হয়ে গিয়েছে। ফোনে প্রেয়সীর হাসিমাখা মুখশ্রীর ছবি দেখতে ব্যস্ত অনিক। আকস্মাৎ রাগিবের কণ্ঠস্বর শুনে সে তৎক্ষণাৎ ফোন পকেটে পুরে বলল, ওকে ডান। আজ তাহলে তোর সাথেই থাকছি। ওকে। তাহলে মিস্টার হ্যারির সাথে ফিক্সড মিটিংয়ে তুইও আসিস। আর মার্কোর সাথে তো থাকবিই। সে আর বলতে, মার্কোর সাথে দেখা করা ফরজ হয়ে গিয়েছে। বুঝেছিস রাগিব, অনেকদিন আমার হাত দুটো চালানো হয় না। আজ যদি একটু সুযোগ পাই তাহলে আমাকে ঠেকাবি না তুই? অনিকের কথার ভঙ্গিতে রাগিব সশব্দে হাসল। বলল, যা করতে মন চায় করিস। আমি আটকাবো না তোকে। কারণ আমার কাজে বাধা তৈরি করা মানুষগুলোকে আমার একটু পছন্দ না। চারপাশে আলোর উপস্থিতি নগণ্য। আবছা রংবেরঙের আলোয় ছেয়ে আছে জায়গাটি, যেন পরিবেশটিতে কোনো সম্মোহনী রেখা টানা হয়েছে। ভেতরে বিরাজ করছে পিনপতন নীরবতা। অথচ দরজার ওপাশে তুমুল শব্দে বাজছে গান। মিস্টার মার্কে ও তার দলবল এবং রাগিব অনিক সহ তাদের দলবল একটি বৃহৎ রুমে অবস্থান করছে। স্থানটি মিস্টার মার্কোর অধীনে থাকা একটি না হিট ক্লাবের অভ্যন্তরীণ রুম। রাগিব, অনিক ও মিস্টার মার্কো মুখোমুখি বসে আছে। নীরবতার চাদরে ঢেকে কিছু সময় অতিবাহিত হল। দু দলের কেউই কোনরূপ কথা বলল না, যেন তাদের মাঝে কোনো অরব ঠান্ডা যুদ্ধ চলছে। কিছুক্ষণ এভাবেই অতিবাহিত হওয়ার পর মিস্টার মার্কো বাঁকা হেসে ইতালীয় ভাষায় বলে উঠলেন, অনেকদিন পর তোমায় দেখলাম মিস্টার রাগিব শাহরিয়ার। রাগিব গম্ভীর মুখশ্রী ধারণ করল। থুতনি ও গালে হাতের আঙুলগুলো ঠেকিয়ে বলল, সেইম টু ইউ মিস্টার মার্কো। দু দলের প্রধানের মাঝে কথোপকথন আরম্ভ হল। মিস্টার মার্কো পুনরায় বললেন, কি কারণে আমার সাথে দেখা করতে চেয়েছো রাগিব? রাগিব পূর্বের ভঙ্গিতে বলল, কারণটা তোমার ভালো করেই জানা আছে মার্কো।
শুধু শুধু পরিস্থিতি সম্পর্কে অজানা হওয়ার ভান ধরো না। মিস্টার মার্কো কৃত্রিম অজ্ঞতার ভান ধরে বললেন। ভান ধরেনি রাগিব। তুমি ডিটেইলস না বললে আমি কি করে বুঝবো তুমি কি ব্যাপারে কথা বলতে চাইছো? রাগিবের মেজাজ খানিক চটে গেল। তবে প্রলম্বিত একটি নিঃশ্বাস ছেড়ে নিজেকে যথাসম্ভব শান্ত রাখল সে। অনিক তার পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কোকে কিছু বলতে উদ্যত হল। কিন্তু রাগিব তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিয়ে নিজেই বলল, আমাদের ডিলের কথা নিশ্চয়ই মনে আছে? মার্কো এ পর্যায়ে একটু নড়েচড়ে বসল। বলল, অবশ্যই মনে আছে। তাহলে ডিল অনুযায়ী নিজের সীমার মধ্যে থাকছ না কেন? যতটুকু সীমার মধ্যে থাকা উচিত ততটুকুই আছি। মিস্টার মার্কোর এরূপ কথায় রাগিব ধুম করে সামনের টেবিলে হাত রাখল। বলল, মিথ্যে বলো না মার্কো। তুমি অনেক আগেই নিজের সীমা অতিক্রম করেছ। মানুষের স্বাভাবিক ধর্ম অনুযায়ী সে কি চাইবে না অতিরিক্ত কিছু লাভ করতে? আমিও তেমনটাই চাইছি। চাইছো ভালো কথা। তবে আমাদের না জানিয়ে কেন? আর অতিরিক্ত লাভ করতে গিয়ে আমাদেরই ক্ষতি বয়ে আনছো তুমি। এতে আমার কোনো ক্ষতি হচ্ছে না, উল্টো কিছু ট্রিক অ্যাপ্লাই করে আমি লাভবান হচ্ছি। আর তোমার এতে কি ক্ষতি হলো বা লাভ হলো তাতে আমার তো কোনো যায় আসে না। এসব তো আমাদের ডিলে লেখা ছিল না। সো ডিলের বাইরে আমি তোমার লাভ ক্ষতি কিছুই দেখছি না। মার্কোর বাঁকা বাঁকা কথায় রাগিবের মেজাজ প্রচণ্ড বিগড়ে গেল। ফলে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ না করতে পেরে সে তৎক্ষণাৎ নিজের কোটের পকেট হতে পিস্তল বের করে মার্কোর মাথায় তাক করল। তার কার্যের প্রতিফলনে মার্কোর দলবলের প্রতিটি সদস্য নিজ নিজ পিস্তল বের করতে উদ্যত হল। কিন্তু মার্কো তাদেরকে থামিয়ে দিল। আচমকা কপালে পিস্তল তাক হতে দেখে মার্কো বেশ ঘাবড়ে গেল। এতক্ষণের জৌলুস মুহূর্তেই হাওয়া হয়ে গেল। চেহারা পাংশুটে বর্ণ ধারণ করল। শুকনো একটা ঢোক গিলে সে কিছু বলতে উদ্যত হতেই রাগিব শক্ত কণ্ঠে বলল, আমার সম্পর্কে সবকিছু জানার পরও পায় পায় লাগতো আসো কেন মার্কো? এত তেজ আসে কোথা থেকে? তুমি কি জানো না এই পিস্তলের একটা গুলিতেই তোমার মাথার ঘিলু এপার ওপার হয়ে যাবে? মার্কো এ পর্যায়ে ভয়ার্ত কণ্ঠে বলল, আচ্ছা আমরা শান্তভাবে কথা বলি। এভাবে পিস্তল তাক করে কথা বলা যায় না। রাগিব মার্কোর কথা কানে তুলতে চাইল না। কিন্তু পাশ হতে অনিকের কথায় সে পিস্তল হটিয়ে চেয়ারে বসে পড়ল। তৎক্ষণাৎ মিস্টার মার্কোর উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলল, আই হোপ তুমি এবার নিজেকে শুধরে নিবে। যতটুকু কাজ করার কথা ততটুকুই করবে। না হলে তোমার লাশের এত বিভৎস অবস্থা তৈরি করব যে সিসিলি শহরের প্রতিটা মানুষ তোমার লাশ দেখে ভয়ে ছুটে যাবে। মাইন্ড ইট মার্কো। এই বলে রাগিব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মার্কো দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ পেল না। মাথায় পিস্তল দেখে ভয়ে তার নাক মুখ বেয়ে ঘাম ছুটে পড়ছে। সে রাগিবের আচার আচরণ প্রকৃতি সম্পর্কে অবগত, তবুও রাগিবের বিপক্ষে গিয়ে সে কিছু কাজ করেছে। কারণ লোভ। প্রচণ্ড লোভী প্রকৃতির মার্কো অতিরিক্ত লাভ ও টাকার আশায় নিজেকে আটকে রাখতে পারেনি। ফলে রাগিবকে না জানিয়েই সে নিজেদের মাঝে হওয়া ডিলের বাইরে গিয়েও কাজ করেছে। অতিরিক্ত টাকা লাভ করেছে। মার্কো জানত রাগিবের কান অবধি এ খবর ঠিকই পৌঁছাবে এবং রাগিব প্রচণ্ড ক্রোধিতও হবে। এজন্য মার্কো ভেবে রেখেছিল রাগিবকে এই ব্যাপারে বুঝাবে। কিন্তু তার বুঝদানের পূর্বেই রাগিব নিজের কাজ সেরে ফেলেছে। এবার আর সে এই ডিলের বাইরে গিয়ে কোনো প্রকার কাজ করার সাহস দেখাবে না। রাগিব উঠে আসলে অনিক ও তাদের দলবলও উঠে চলে আসে। সেই রুম থেকে বেরিয়ে অনিক দেখল রাগিব ক্লাবের চেয়ারে বসে ড্রি অঙ্ক করছে। রাগিবকে ড্রি অঙ্ক করতে দেখে অনিক তার অনুগামীদের বলল ক্লাবের বাইরে অপেক্ষা করতে। তারা অনিকের কথার যথাযথ মান্য করল। নিশ্চুপ হয়ে ক্লাবের বাইরে বেরিয়ে গেল। অনিক গিয়ে রাগিবের পাশে বসল। ওয়েটারকে বলল তার জন্য ড্রি অঙ্ক তৈরি করতে। রাগিব তখন ধীরে ধীরে গ্লাসের পানীয় খাচ্ছে। খাওয়ার এক পর্যায়ে অনিককে সে বলল, সব দিকের অবস্থা ঠিকঠাক তো তাই না? অনিক গ্লাসে প্রথম চুমুকটি দিয়ে বলল, হ্যাঁ, সব কিছু আন্ডার কন্ট্রোল। বাই দা ওয়ে তুই ভেনিসে ব্যাক করছিস কবে? কাল দুপুরে হয়তো রওনা দিব। সিসিলি আসার আগে ওই বুড়োকে কি বলে এসেছিস? কিছুই বলিনি। আমাদের দেখা হয়নি। সাবিহাকে ভার্সিটিতে ছেড়ে বাড়িতে গিয়ে ব্যাগ গুছাতে গুছাতে শুনলাম শ্বশুর আব্বা ও তার প্রিয় ভাগ্নে বিজনেসের কাজে আমেরিকা পাড়ি জমিয়েছে। তা কয়দিনের জন্য? 4 দিনের ট্যুর বলে। গুড। ভালোই হয়েছে, তোকে এক্সট্রা কোনো কাহিনী বানাতে হয়নি। রাগিব গ্লাসে শেষ চুমুকটুকু দিয়ে গ্লাস সরিয়ে রাখল। বলল, হয়নি। বাট হবে। তুই কি ভেবেছিস ওই বুড়োটা এত সহজেই মানবে আমি ভেনিস ছেড়ে আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি? অবশ্যই এর উপযুক্ত প্রমাণ চাইবে। তবে আমিও কম নাকি? প্রমাণ, ঘটনা, ক্যারেক্টার সবই বানানো আছে। জাস্ট সময়মতো সবকিছু এক্সিকিউট করার পালা। রাগিবের পরিকল্পনা শুনে অনিক বিস্তৃত হাসল। রাগিবের পিঠে সশব্দে একটি চাপড় দিয়ে বলল, তোর সাথে কেউ পেরে উঠবে না দোস্ত। ইস, ওই বুড়োটা যদি জানতো কোন চক্রের পাল্লায় পড়েছে সে। আহা, সেই ফিলিংসটাই হবে অন্যরকম।
এই বলে অনিকসহ রাগিব হেসে উঠল। আম্মু আসব? আকস্মাৎ মেয়ের কণ্ঠস্বর কর্ণপাত হতেই উলের বুননে বাধা পড়ল সালমা বেগমের। অর্ধ বুননকৃত সোয়েটারটা রেখে ঘাড় ঘুরিয়ে দরজার ওপারে দৃষ্টি রাখলেন তিনি, মৃদু হেসে বললেন, মায়ের রুমে আসতে কি জিজ্ঞেস করতে হয়? পাগল মেয়ে। আয়। অনুমতি পেয়ে সাবিহা রুমে প্রবেশ করল। মায়ের সম্মুখ প্রান্তে বসে কোনরূপ ভনিতা ছাড়াই ম্লান হেসে জিজ্ঞেস করল, আম্মু, তুমি কি বিয়েতে একমত? আকস্মাৎ মেয়ের নিকট হতে এমন প্রশ্ন শুনের আশা করেননি সালমা বেগম। ফলস্বরূপ কিঞ্চিত হকচকিয়ে গেলেন তিনি। বললেন, হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন পুতুল? এ প্রশ্ন কেন করছি সেটা জানার চেয়ে তোমার উত্তরটা আমার জানা বেশি দরকার আম্মু। বলো। সালমা বেগম ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। কিতক্ষণ সময় নিয়ে বললেন, তোর বাবার সামনে আমার চলে না রে পুতুল। তোর বাবা যা বলবে তাই। সাবিহা হতাশ হল। ফিরতি কোনো প্রশ্ন করল না। তবে নিমিষের মাঝেই মুখশ্রীর ভাবভঙ্গি বদলে অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলল, আমি রাগিবকে পছন্দ করি আম্মু। হয়তো উনাকে ভালোবাসতেও শুরু করেছি। এখন তুমিই বলো কি করব আমি। মেয়ের কথা কর্ণপাত হওয়া মাত্র সালমা বেগম বিস্ময় নেত্রযুগল বৃহদাকার করলেন। তিনি ঘুণাক্ষরেও কল্পনা করেননি সাবিহা হঠাৎ এসে এভাবে রাগিবের সম্পর্কে কথা বলবে। সালমা বেগম আকাশসম বিস্ময়ের সহিত চিন্তা করলেন, আশ্চর্য, এত ঘটনা ঘটল কবে? সাবিহা যেমন রাগিবকে পছন্দ করে, রাগিবও কি সাবিহাকে সেভাবে পছন্দ করে? যদি সত্যিই দুজন দুজনাকে পছন্দ করে, ভালোবাসে, তাহলে সাবিহার বিয়ে অন্য ছেলের সাথে কি করে হতে পারে? এ বিষয়ে কি সালমা বেগম তার স্বামীর সাথে কথা বলবেন? কিন্তু এত সাহস যে তার মাঝে নেই। তাহলে? ছেলেটার নাম আদিল। ভেনিসে সপরিবারে বসবাস করে। বাসায় বাবা মা ও ছোট ভাই আছে। তবে সবার আড়ালে ওর ওয়াইফও আছে। আদিল বিবাহিত। তবে এই ব্যাপারে ওর পরিবারের কেউ জানে না। আর ওর ওয়াইফের সাথে অনেকদিন যাবৎ দেখা করে না। তবে ফোনে মাঝে মাঝেই কথা বলে। এক নিঃশ্বাসে তথ্যগুলো দিয়ে দম ফেলল এন্ড্রু। তার কথা শুনে আনন্দিত হল রাগিব। আদিলের সম্পর্কে এমন তথ্য জানবে এটা সে কল্পনাও করেনি। রাগিব পহেলা হতেই ভেবে রেখেছিল আদিলকে অন্যভাবে সামলাবে সে। কিন্তু ওর বিবাহিত হওয়ার কথা শুনে পুরো পরিকল্পনাই অন্যদিকে ঘুরিয়ে দিল। কিতক্ষণ বাদে সোগতক্তি করে বলল, ইট উইল বি এ স্মুথ গেইম। এত স্মুথ গেইম খেলে মজা নেই। কিন্তু কি আর করার, তোমার ভাগ্য ভালোয় ভালোয় কেটে যাওয়ার ছিল মিস্টার আদিল। ভাগ্যের সামনে তো কারোর জোর নেই। হোয়াট এভার বি রেডি মিস্টার আদিল। এই বলে বাঁকা হাসল রাগিব। রাগিব সিসিলি হতে ভেনিসে ফিরেছে গতকাল। ভেনিসে ফিরে সে পূর্বের ন্যায় সিসিলির সবার সাথে সবরকম যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ব্যতীত এন্ড্রু। রাগিব ভেনিসে নতুন দুজন গুপ্তচরের ব্যবস্থা করে নিয়েছে, যারা সিসিলি শহরের স্থানীয় এবং রাগিবের অধীনে কাজ করে। তারা লোকচক্ষুর আড়ালে ভেনিসের স্থানীয় মানুষ হয়ে অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করবে। তবে অভ্যন্তরীণে তারা নিজেদের উপর আরোপিত সকল কাজ করবে। রাগিব ইতোমধ্যে নিজের পরিকল্পনা পুরোপুরি সুবিন্যস্ত করে নিয়েছে। আপাতত তার মূল লক্ষ্য আদিলের আসল রূপ সাবিহা ও তার মায়ের সম্মুখে নিয়ে আসা। এতে সে মূল চাক্ষুষ সাক্ষী হিসেবে সালমা বেগমকে চিহ্নিত করেছে। এবার পরিকল্পনা অনুযায়ী কাজ হলেই আদিলের লুকোচুরি খেলা শেষ। সাবিহা ভার্সিটি শেষ করে সেখান থেকেই সোফিয়ার বাসায় চলে গিয়েছে। সালমা বেগমের কাছে বলে গিয়েছে জরুরি অ্যাসাইনমেন্ট শেষ করার জন্য গ্রুপ স্টাডি করবে তারা। সালমা বেগমও এতে অনুমতি দিয়েছেন। আফসার সাহেব ও সামাদ এখনও আমেরিকা হতে ফিরেনি, তাদের আগামীকাল ফেরার কথা। এ কারণে বাড়িতে আপাতত সালমা বেগম, সাবিত ও রাগিব অবস্থান করছে। সাবিত নিজের রুমে বসে ভিডিও গেম খেলতে ব্যস্ত। এদিকে রাগিব অফিস হতে ফিরেছে বিকেল 5:30টায়। রাগিবকে অফিস হতে ফিরতে দেখেই সালমা বেগম পূর্ব পরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী রাগিবের সাথে আলাপ আলোচনা করতে মনস্থির করলেন। ফলে খানিক বাদে তিনি চা নাশতা নিয়ে গেস্ট হাউজে উপস্থিত হলেন। সাময়িকভাবে রাগিবের রুম বলে পরিচিত গেস্ট রুমে পা রাখতেই সালমা বেগম দেখলেন রাগিব পোশাক পাল্টে বিছানায় হেলান দিয়ে বসে ফোন চালাচ্ছে। ট্রেসহ সালমা বেগম দরজায় করাঘাত করতেই রাগিব দ্রুত উঠে বসে তড়িঘড়ি করে হাত হতে ফোন রেখে দরজার নিকট এগিয়ে গেল সে। ঠোঁটের কোণে ভদ্রতাসূচক হাসি বজায় রেখে সালমা বেগমকে জিজ্ঞেস করল, আন্টি আপনি এখানে আসুন, ভেতরে আসুন। সালমা বেগম ভেতরে এলেন। খাটের সম্মুখে অবস্থিত সোফায় বসে পড়লেন। রাগিব সেই টুলটি নিয়ে সালমা বেগমের সম্মুখ প্রান্তে বসে জিজ্ঞেস করল, হঠাৎ এভাবে এলেন যে আন্টি? কোনো জরুরি কাজ আছে? সালমা বেগম মৃদু হাসলেন। ট্রে থেকে এক কাপ চা রাগিবের দিকে এগিয়ে দিয়ে নিজে অপর কাপ চা নিলেন। চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে বিস্তৃত হেসে বললেন, তোমার সাথে নাস্তা করতে এলাম, কোনো প্রবলেম থাকলে বলতে পারো। রাগিব মুহূর্তেই বলে উঠল, আরে না না আন্টি, কি যে বলেন, সমস্যা থাকবে কেন? আপনি যে এখানে এসে আমার সাথে নাস্তা করতে চেয়েছেন এতেই আমি খুশি। সালমা বেগমের ঠোঁটের কোণে এখনো পূর্বের ন্যায় হাসি বজায় আছে।
চায়ের কাপে দ্বিতীয় চুমুক দিয়ে তিনি রাগিবের সাথে টুকটাক কথা বললেন, প্রশ্ন করলেন। রাগিবও হাসিমুখে সবকিছুর জবাব দিল। কথাবার্তার এক পর্যায়ে সালমা বেগম জিজ্ঞেসই করে ফেললেন, আমার মেয়েকে পছন্দ করো রাগিব? আকস্মাৎ সালমা বেগমের নিকট হতে আগত এই প্রশ্নের তোড়ে রাগিব বিষম খেল। চাহনিতে অতি আশ্চর্যান্বিত একটি ভাব ফুটে উঠল। তবে সালমা বেগম স্থির রইলেন। জবাবের আশায় রাগিবের মুখপানে চেয়ে রইলেন। রাগিব চায়ের কাপটি টেবিলে রেখে কিত বিস্ময়তার সহিত জিজ্ঞেস করল, হঠাৎ এমন প্রশ্ন করলেন যে? সালমা বেগম দৃঢ় প্রত্যয়ের সহিত মৃদু হেসে বললেন, আমি প্রশ্ন শুনতে চাইনি রাগিব, জবাব শুনতে চাই। রাগিব কিক্ষণ নিশ্চুপ রইল। তার স্থির দৃষ্টি সালমা বেগমের পানে আবদ্ধ। সে বুঝতে চাইছে আকস্মাতে প্রশ্ন করার কারণ কি। তাহলে কি সাবিহা নিজের মনের কথা তার সালমা বেগমকে জানিয়ে দিয়েছে? রাগিব ভাবছে। তবে তার ভাবনার যানকে মাঝপথে থামিয়ে দিয়ে সালমা বেগম স্মিতহাস্যে বললেন, খুব জটিল প্রশ্ন করে ফেলেছি বুঝি? রাগিব মাথা চুলকিয়ে মৃদুভাবে লাজুক হাসল। বলল, আপনার সামনে উত্তর দেওয়া জটিলই বটে। হবু শাশুড়ির সামনে এমন সহজ প্রশ্নও জটিল বলে মনে হয়। সালমা বেগম হকচকালেন। রাগিবের কণ্ঠ নিঃসৃত হবু শাশুড়ি শব্দগুচ্ছ তার কর্ণপাত হতেই বিষম খেলেন তিনি। রাগিবের সম্পূর্ণ কথা বুঝতে তিনি কয়েক সেকেন্ড সময় নিলেন। অতঃপর রাগিবের অতি নৈপুণ্যতার সহিত পরোক্ষভাবে জবাব দেওয়া দেখে সালমা বেগম হাসলেন। প্রশংসামূলক কণ্ঠে রাগিবের উদ্দেশ্যে বললেন, বাহ, ভারী চালাক গোছের ছেলে তো তুমি। রাগিব প্রত্যুত্তরে বিস্তৃত হাসল। ক্ষণিক সময় বাদে বলল, স্পেশাল ফিলিংসগুলো সরাসরি স্পেশাল মানুষটাকেই বলবো আন্টি। আপনার মেয়ে আমার জন্য স্পেশাল একজন। খুব স্পেশাল। সালমা বেগমের হৃদয় সিক্ত হয়ে এলো। রাগিবের প্রতি স্নেহসূচক চাহনিতে চাইলেন তিনি। মনে অনুভব করলেন প্রশান্তি। তার মেয়ে যে ভীষণ ভাগ্যবতী হবে তা উপলব্ধি করতে পারলেন সালমা বেগম। উপরন্তু এই ভেবেও স্বস্তি অনুভব করলেন যে সাবিহার ভাগ্য অন্তত তার মতো হবে না। মেয়েটা রাগিবের সাথে সুখে থাকবে এবং তিনি নিশ্চিত রাগিব সত্য বলছে। রাগিবের এই সত্যতা তার আখিযুগলে জলজল করে ভেসে উঠছে। সালমা বেগম উঠে দাঁড়িয়ে রাগিবের সম্মুখপ্রান্তে এলেন। রাগিবের মাথায় স্নেহের পরশ বুলিয়ে সিক্তকণ্ঠে বললেন, আমি সবসময় চাই আমার ছেলেমেয়ে দুটো ভালো থাকুক, সুখে থাকুক। এতে কোনো সন্দেহ নেই যে সাবিহা তোমার সাথে খুব সুখে থাকবে রাগিব, কিন্তু তোমাদের ভাগ্যে কি আছে জানি না। তবে খুব ভালো যে কিছু নেই, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। সালমা বেগম কি সম্পর্কে কথা বলছেন তা বুঝতে সময় নিল না রাগিব। টুলটি পিছিয়ে সেখান হতে উঠে দাঁড়ালো সে। সালমা বেগমের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে তাকে অভয় দিয়ে বলল, আমি জানি আপনি কি নিয়ে কথা বলছেন আন্টি। একদম চিন্তা করবেন না এই বিষয়ে। নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। আপনি না হয় আঙ্কেলের সাথে কথা বলে দেখুন। সালমা বেগম কিছু বলতে চাইলেন, কিন্তু এর পূর্বেই এক প্রকার দৌড়াতে দৌড়াতে গেস্ট হাউজে প্রবেশ করল এক সার্ভেন্ট। দৌড়ানোর ফলে হাঁপিয়ে উঠা স্বরে বলল, ম্যাডাম স্যার আমেরিকা থেকে চলে এসেছেন। আপনাকে খুঁজছিলেন তিনি। এ মুহূর্তে আফসার সাহেবের ফেরার কথা শুনে খানিক ভীত এবং অপ্রস্তুত হয়ে পড়লেন সালমা বেগম। তৎক্ষণাৎ রাগিবের হাত হতে নিজের হাত ছাড়িয়ে নিয়ে কোনো প্রকার কথা ছাড়াই বেরিয়ে পড়লেন তিনি। সালমা বেগমের এরূপ অপ্রস্তুত এবং ভীত রূপ দেখে রাগিব মনে মনে ভীষণ আফসোস প্রকাশ করল। খানিক সময় হেলদোল ছাড়াই দাঁড়িয়ে রইল সে। অতঃপর বড় বড় পা ফেলে দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ল সে। কল লাগালো এন্ড্রুকে। ক্লান্ত শরীর নিয়ে কপালে হাত ঠেকিয়ে বদ্ধ নেত্রপল্লব নিয়ে শুয়ে আছেন আফসার সাহেব। সালমা বেগম এক কাপ চা নিয়ে প্রবেশ করলেন রুমে। তার উপস্থিতি টের পেয়ে আফসার সাহেব চোখজোড়া মেলে চাইলেন। ধীরে সুস্থে শোয়া হতে আধশোয়াভাবে বসে সালমা বেগমের নিকট হতে চায়ের কাপটি নিলেন। সাথে সাথেই গরম চায় প্রথম চুমুকটি দিয়ে শীতল কণ্ঠে বললেন, আর দুদিন বাদে সাবিহার বিয়ে। ওকে জানিয়ে দিও। আফসার সাহেবের সাধারণ তবে তীক্ষ্ণ কথাগুলো সালমা বেগমের কানে ঝংকার তুলল। সাবিহার বিয়ে, তাও কি না দুদিন বাদে, এ যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না সালমা বেগম। বিস্ময় হতভম্ব হয়ে কিক্ষণ আফসার সাহেবের পানে চেয়ে রইলেন তিনি। খানিক বাদে বিচলিত গলায় বললেন, বিয়ে তো আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল তাই না? তো হঠাৎ এত দ্রুত কেন? আফসার সাহেব চায়ের কাপটি রাখলেন, শীতল চাহনিতে সালমা বেগমের পানে চেয়ে ভারী গলায় বললেন, কিছু কারণে। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তোমার দায়িত্ব যতটুকু ততটুকুই পালন করো। বেশি প্রশ্ন আমার পছন্দ না। আফসার সাহেবের এমন একগুঁয়েমিমূলক কথায় সালমা বেগম তরিতেই সিদ্ধান্ত নিলেন রাগিব ও সাবিহার ব্যাপারে আফসার সাহেবকে সব বলবেন। এ প্রস্তুতি নিয়েই তিনি জবান খুললেন। কিন্তু কণ্ঠ হতে কোনো প্রকার শব্দ নিঃসৃত হতে না হতেই আফসার সাহেবের জরুরি কল এলো। তিনি কাল বিলম্ব না করে কল উঠিয়ে দ্রুত রুম হতে বেরিয়ে গেলেন। সালমা বেগম সেদিকে নির্বাক ও ব্যর্থ চাহনিতে চেয়ে রইলেন। সে রাতে আফসার সাহেব বাড়িতে ফিরলেন না।
ফলস্বরূপ রাগিব ও সাবিহার ব্যাপারে কিছুই বলতে পারলেন না সালমা বেগম। আফসার সাহেবের নির্দেশানুসারে অনিচ্ছা সত্ত্বেও বিয়ের বাজার করতে বেরিয়ে গেলেন সালমা বেগম। সাথে নিতে চাইলেন বান্ধবী মার্টিনাকেও। ছোট্ট পরিকল্পনা অনুসারে সালমা বেগম গন্ডোলা করে মার্টিনার বাসার সামনে গিয়ে মার্টিনাকে বাজারের উদ্দেশ্যে তুলে নিবেন। অতঃপর দুজনে গন্ডোলায় করে বিয়ের বাজার সারবেন। যার বিয়ে নিয়ে এত আয়োজন সেই সাবিহাকেই এখনও অবধি বিয়ের কথা জানাতে পারেননি সালমা বেগম। গতকাল আফসার সাহেবের প্রস্থান মাত্রই সালমা বেগম সাবিহার রুমে ছুটে গিয়েছিলেন। কিন্তু সাবিহা অতি দ্রুত ঘুমিয়ে পড়ায় তিনি নিজের কার্যে সফল হতে পারেননি। এমনকি আজ সকালেও একই ঘটনার সম্মুখীন হয়েছেন সালমা বেগম। গ্রুপ অ্যাসাইনমেন্ট থাকায় সাবিহা দ্রুততার সহিতই বাড়ি হতে বেরিয়ে পড়ে। ফলে রাতের ন্যায় সকালেও কিছু বলতে পারেননি তিনি। ব্যস্তপূর্ণ রাস্তার পার্শ্বদিক দিয়ে বেয়ে চলছে ছোট ছোট খাল। সে খালেই বয়ে বেড়াচ্ছে এক একটি গন্ডোলা। দুজন যাত্রী নিয়ে সালমা বেগম সহ ছোট একটি গন্ডোলা বয়ে চলছে। চিরচেনা বিল ধরে গন্ডোলাটি এগিয়ে যেতে যেতে অচেনা একটি মোড়ে ঘুরলে সালমা বেগম খানিক শঙ্কিত হলেন। গন্ডোলা চালককে জিজ্ঞেস করলেন এ পথ দিয়ে আসার কারণ। গন্ডোলা চালকটি মৃদু হেসে জবাব দিল, ওই রুট দিয়ে আসতে অনেক সময় লাগবে বলেই এই রুট দিয়ে আসা। চালকের কথা শুনে সালমা বেগম আর প্রত্যুত্তর করলেন। চুপচাপ বসে রইলেন। তার উদাস চাহনি বয়ে বেড়াচ্ছে ব্যস্ততম সড়কের ব্যস্ততম মানুষগুলোর মাঝে। কিছুক্ষণের মাঝেই ব্যস্ততম রাস্তা পেরিয়ে অপেক্ষাকৃত কম জনবহুলতম জায়গায় চলে এলো গন্ডোলাটি। সালমা বেগমের দৃষ্টি তখনও ভেনিসের রাস্তায় রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। অকস্মাৎভাবে এমনই উদ্দেশ্যহীন দৃষ্টিজোড়ায় আটকে গেল অনাকাঙ্ক্ষিত একটি দৃশ্য। যে দৃশ্যে সালমা বেগমের সরল দৃষ্টিজোড়া মুহূর্তে তীক্ষ্ণ হয়ে এলো। তিনি একটি ছেলে ও মেয়েকে ঘনিষ্ঠভাবে একে অপরকে জড়িয়ে ধরে থাকতে দেখলেন। সাধারণভাবে চলমান প্রতিটি মানুষের দৃশ্যে সন্দেহজনক কিছু না খুঁজে না পেলেও সালমা বেগম অতি সন্দেহজনক কিছু খুঁজে পেলেন। রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির পার্শ্বরূপ দেখে মুহূর্তেই ছেলেটিকে আদিলের সাথে তুলনা করে ফেললেন তিনি। গন্ডোলা এগিয়ে যেতে যেতে সালমা বেগম ছেলেটির সম্পূর্ণ চেহারা দেখলেন এবং ভীষণ অবাক হলেন। কারণ ছেলেটি অবিকল আদিলের মতো। অর্থাৎ ছেলেটি আদিল। কিন্তু এই শুনশান সড়কের রেস্টুরেন্টে এত ঘনিষ্ঠভাবে কোন মেয়েকে জড়িয়ে ধরে আছে সে এই ভেবে সালমা বেগম বিস্মিত হলেন। তার এই প্রতিক্রিয়া বহিঃপ্রকাশ হতে হতে গন্ডোলাটি সে রাস্তা পেরিয়ে চলে এলো। তার নজর হতে ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো সে দৃশ্যটি। এরূপ পরিস্থিতিতে তিনি নিমিষের জন্য কিছু চিন্তা করলেন। অতঃপর আকস্মাৎ গন্ডোলা চালককে গন্ডোলা থামিয়ে দিতে বললেন। সালমা বেগমের এই আকস্মিক ব্যবহারে গন্ডোলা চালক খানিক চমকালেন। কিন্তু কাল বিলম্ব বাদে তিনি গন্ডোলা থামিয়ে ভাড়া মিটিয়ে নেমে এলেন সেখান থেকে। অতঃপর অতি দ্রুততার সহিত পা ফেলে এক প্রকার দৌড়িয়ে রেস্টুরেন্ট হতে নিকট দূরত্বে দাঁড়িয়ে পড়লেন তিনি। আদিল তখন মেয়েটিকে ছেড়ে দিয়ে রাগত স্বরে কিছু বলছে। সালমা বেগম নিকট দূরত্বে দাঁড়িয়ে থেকে সে দৃশ্য স্পষ্ট দেখতে পাচ্ছেন। আদিলকে অচেনা একটি মেয়ের সাথে দেখে তার মনে জেগে ওঠা সন্দেহমূলক প্রশ্নগুলোর জবাব চাইতে তিনি এগিয়ে যেতে লাগলেন আদিলের দিকে। কিন্তু ততক্ষণে আদিল মেয়েটির হাত ধরে দুরন্ত গতিতে বিপরীত রাস্তায় ছুট দিল। আদিলের আকস্মাতে পদক্ষেপে সালমা বেগম খানিক বিচলিত হয়ে পড়লেন। কিন্তু কোনরূপ চিন্তাভাবনা ব্যতীত তিনি ছুটে চললেন আদিল ও অচেনা সেই মেয়েটির পিছু পিছু। এদিকে আদিল ও মেয়েটির এ সম্পূর্ণ কর্মকাণ্ড লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ করছিল রাগিবের অধীনে থাকা গোপন এক সহচর কার্লো। আদিল সেই রেস্টুরেন্ট হতে প্রস্থান করতেই কার্লোও তার পিছু পিছু লুকিয়ে এলো। আদিল মেয়েটিকে নিয়ে পথ বদল করতে না করতেই কার্লোর ফোনে রাগিবের ফোন এলো। সে কল রিসিভ করতেই ওপর পাশ হতে রাগিব জিজ্ঞেস করল, কাজ কতদূর কার্লো? কার্লো তীক্ষ্ণ নজরে আদিল ও সালমা বেগমের পানে চেয়ে বলল, শেষের দিকে স্যার। স্যার আমার মনে হয় আমরা এই প্ল্যানিংয়ে অবশ্যই সাকসেস হব। ওপাশ হতে রাগিব মৃদু শব্দে হাসল। গম গম কণ্ঠে বলল, ইয়েস কার্লো। তবে সাকসেস না হলে সেক্ষেত্রে কি করতে হবে তা তো জানা আছে তোমার। রাইট? ইয়েস স্যার। আপনি কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। রাগিব প্রত্যুত্তরে কিছু বলল না। খট করে কল কেটে অফিসের সুইভেল চেয়ারে হেলান দিয়ে বসল। প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে হাওয়ায় উড়িয়ে উড়িয়ে বলতে লাগল, মিস্টার আদিল সাহেব, আপনি আমার পথে না আসলে আমার কাজটা আরও দ্রুত হয়ে যেত। কিন্তু এসেই যখন পড়েছেন তখন কি আর করার, পথের কাঁটা তো সরাতেই হবে তাই না? রাগিব হাসল। নিগুড় হাসি হাসল। রিডিং রুমে পিনপতন নীরবতা বিরাজ করছে। পরিবেশ থমথমে হয়ে আছে। আফসার সাহেব বসে আছেন কাঠের অলংকৃত পুরনো ধাঁচের সেই চেয়ারটিতে। কনুইতে ভর দিয়ে থুতনি ঠেকিয়ে সালমা বেগমের দিকে চেয়ে আছেন তিনি। দৃষ্টি কঠিন ও দৃঢ়। সালমা বেগম জবাবের আশায় পুনরায় জিজ্ঞেস করলেন, কি হলো? জবাব দিন। আফসার সাহেব প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লেন। অতঃপর বললেন, তুমি আদিলের ব্যাপারে যা বলছো তা আমার জানা নেই। সালমা বেগম আশ্চর্যান্বিত হলেন।
কণ্ঠে আকাশম বিস্ময় প্রকাশ করে বললেন, জানা নেই মানে আপনি আদিলের সাথে পুতুলের বিয়ে দিবেন? কিন্তু আদিলের সম্পর্কে কিছু না জেনেই বিয়ে দিবেন? সালমা বেগমের উচ্চ এবং তীক্ষ্ণ কণ্ঠ আফসার সাহেবের কানে এসে বাড়ি খেল। তিনি যথেষ্ট বিরক্তি প্রকাশ করে শান্ত কণ্ঠে বললেন, আস্তে কথা বলো। তোমার কণ্ঠে এত জোরে কথা শুনতে ভালো লাগে না। সব সময় ধীরে কথা বলবে। প্যানিক হয়ে উঠো কেন? সালমা বেগম শান্ত হলেন না। বরং আফসার সাহেবের এহেন গা ছাড়া ভাব ও শান্ত প্রকৃতির রূপ দেখে তিনি ক্রোধান্বিত হয়ে পড়লেন। মেয়ের বিপদাপন্ন ভবিষ্যতে আজ করতে পেরে স্বামীর অবাধ্য হয়ে উঠলেন তিনি। ক্রোধিত স্বরে উচ্চ স্বরে বললেন, প্যানিক হওয়ার মতোই পরিস্থিতি এটা। আপনি মেয়ের বিয়ে ঠিক করেছেন ভালো কথা, কিন্তু তাই বলে কি আপনি একবারও আদিলের সম্পর্কে খোঁজখবর নিবেন না? যাই হোক, আমি আদিলের সম্পর্কে যা জানার জেনে গিয়েছি। এখন এ বিয়ে আমি হতে দিব না। সালমা বেগমের উচ্চ স্বরের কথায় আফসার সাহেব ভীষণ ক্রোধিত হয়ে উঠলেন। এতক্ষণ যাবৎ যে শান্ত মনমানসিকতা নিয়ে তিনি বসেছিলেন তা আর ধরে রাখতে পারলেন না। প্রচণ্ড ক্রোধে কপালের রগ দৃষ্টিগোচর হল। দৃষ্টি অসম্ভব কঠোর হয়ে এলো। তিনি চেয়ার ছেড়ে উঠে গিয়ে সালমা বেগমের সম্মুখপানে দাঁড়ালেন। দাঁতে দাঁত চেপে রাগত স্বরে বললেন, বা যে বকো না। কি ভেবে বিয়ে ভাঙার কথা বললে তুমি? তোমার এ কথার কোনো সত্যতা আছে? আদিল যে সত্যিই বিবাহিত তার গ্যারান্টি কি? হতেও তো পারে মেয়েটা ওর গার্লফ্রেন্ড। তবে তুমি যাই বলো না কেন এ বিয়ে ভাঙা সম্ভব না। আফসার সাহেবের নিকট হতে আদিলের এহেন পক্ষপাতিত্বমূলক কথা শুনে সালমা বেগম যেন আকাশ থেকে পড়লেন। তিনি এই ভেবে অবাক হলেন, আদিলের সম্পর্কে সত্য জানার পরও তার স্বামী কি করে আদিলের পক্ষ নেয়, যেখানে তার মেয়ের পক্ষ নিয়ে তৎক্ষণাৎ বিয়ে ভেঙে দেওয়ার কথা ছিল। আজ যেন নতুন করে স্বামীর লুক্কায়িত এক রূপের সাথে পরিচিত হলেন সালমা বেগম। তিনি আফসার সাহেবের কথায় পিছপা হলেন না, বরং দৃঢ় প্রত্যয়ের সাথে বললেন, বেশ, আমিও দেখে নিব আপনি আমার পুতুলের বিয়ে কিভাবে ওই ছেলের সাথে দেন। যে ছেলে বিয়ের আগেই এমন ধোঁকাবাজি করেছে, আমাদের কাছ থেকে নিজের সম্পর্কের কথা লুকিয়েছে, সে আর যাই হোক ভালো মানুষ না। এমন মেয়ের সাথে আমার মেয়ের বিয়ে কিছুতেই দিব না। আবার আমার মেয়েও তো আদিলকে পছন্দ। রাগিবের সম্পর্কে কথা বলতে প্রস্তুতি নিতে নিতে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেললেন আফসার সাহেব। প্রচণ্ড ক্রোধে নিজেকে সামলাতে না পেরে আকস্মাৎ সালমা বেগমের গলা টিপে ধরলেন। স্বামীর এহেন কার্যে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন সালমা বেগম। নিমিষের জন্য হতভম্ব দৃষ্টিতে আফসার সাহেবের পানে চেয়ে থাকতে থাকতেই তিনি গলায় প্রচণ্ড চাপ অনুভব করলেন। শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে এলো। নিঃশ্বাস নিতে হাঁসফাঁস করতে লাগলেন তিনি। গলা হতে আফসার সাহেবের হাত সরিয়ে দিতে তীব্র প্রচেষ্টা চালালেন তিনি। কিন্তু আফসার সাহেবের ক্রোধের সামনে তিনি যেন ক্ষুদ্র কোনো বস্তুতে পরিণত হলেন। আফসার সাহেব সালমা বেগমের গলা চাপ দিয়ে ধরে দাঁতে দাঁত পিষে ক্রোধিত কণ্ঠে বললেন, আমার কাজের পথে কাটা হয়ে আসবে কেউ, এটা আমার সহ্য হয় না। আদিলের সাথে আমার মেয়ের বিয়ে হবে মানে হবেই, অ্যাট এনি কষ্ট। খবরদার আমাকে বাধা দিতে আসবে না। তোমাকে যতটুকু করতে বলা হয়েছে ততটুকুই করবে, বাড়াবাড়ি কিছু করলেই ভয়ঙ্কর একটা পরিণাম ভোগ করবে তুমি। এই বলে আফসার সাহেব সালমা বেগমকে ছেড়ে দিলেন। সালমা বেগম দু হাত গলায় রেখে টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলেন। এতক্ষণ শ্বাসনালী অবরুদ্ধ হয়ে থাকার পর মুক্তি পেয়ে এই মুহূর্তে বড় বড় প্রশ্বাস নিলেন তিনি, সাথে সাথে বেশ কয়েকবার কাশিও দিলেন। আজ বহু বছর পর স্বামীর সেই লুক্কায়িত রূপের সম্মুখীন হলেন সালমা বেগম। হতভম্ব সালমা বেগম কিছু বলতে যাবেন, কিন্তু এর পূর্বেই দরজায় টোকা পড়ার শব্দে তিনি থমকে গেলেন। আফসার সাহেব হলেন সতর্ক। দরজার ওপাশে সাবিহা দাঁড়িয়ে আছে। উদ্বিগ্ন কণ্ঠে ডেকে চলছে বাবা মাকে। তার কণ্ঠস্বর শুনে আফসার সাহেব আরও সতর্ক হলেন। ইশারায় সালমা বেগমকে বললেন এ ব্যাপারে নীরব থাকতে। অসহায় সালমা বেগম ঠিক তাই করতে রাজিও হলেন। আফসার সাহেব গিয়ে দরজা খুলতেই হুড়হুড় করে রুমে প্রবেশ করল সাবিহা ও সাবিত। দুজনের মুখশ্রীতে উদ্বিগ্নতার ছাপ। তারা আফসার সাহেবের রুমের খোলা জানালা দিয়ে ব্যাকইয়ার্ডে চিৎকার চেঁচামেচি করতে শুনেছে। কিন্তু এই চিৎকার চেঁচামেচির বিষয়বস্তু স্পষ্টরূপে তাদের কান অবধি পৌঁছায়নি। এ কারণেই এক ছুটে উপরে চলে এসেছে তারা। রুমে পৌঁছানো মাত্রই সাবিহা জিজ্ঞেস করল, আব্বু, তোমরা ঝগড়া করছিলে কেন? আফসার সাহেব আর চোখে সোফায় বসে থাকা সালমা বেগমের দিকে চেয়ে বললেন, ঝগড়া না, জাস্ট একটু কথা কাটাকাটি হয়েছিল। তাই না সালমা? সালমা বেগম ঠোঁট চেপে আগত কান্না আটকিয়ে রেখে মাথা ঝাঁকালেন। অর্থাৎ আফসার সাহেব সত্য বলছেন। আফসার সাহেব সাবিহাকে বললেন, তোরা একটু বাইরে যা তো, তোদের আম্মুর সাথে কিছু কথা আছে। সাবিত আফসার সাহেবের কথার পিঠে কথা বলতে উদ্যত হল। কিন্তু আফসার সাহেব তৎক্ষণাৎ বললেন, নো মোর ওয়ার্ডস সাবিত, যেতে বলেছি মানে যাবি। বাবার আদেশ মান্য করে বাধ্য ছেলেমেয়ের ন্যায় রুম হতে বেরিয়ে এলো সাবিহা ও সাবিত। সাবিত বেরিয়েই নিজের রুমে চলে গেল। কিন্তু সাবিহা সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল।
তার মস্তিষ্কে ঘুরপাক খেল নিজের বাবা মায়ের পরিস্থিতিসমূহ। সাথে এসে জড়ো হলো বেশ কখানা প্রশ্ন, যার উত্তর তার জানা নেই এবং সে চাইলেও হয়তো সেসবের উত্তর বের করতে পারবে না। সালমা বেগম ও সাবিহার মাঝে বিরাজ করছে বিরাট ভীতিকর এক অনুভূতি। এ ধরনের মহা বিপজ্জনক এবং দুঃসাহসিক কাজ তারা আগে করেননি। বাড়ি থেকে পালিয়ে এসেছে তারা, সেটাও আবার সকলের অগোচরে, আর কারণও বাকি বিয়ের জন্য তারা সকলের দৃষ্টি ফাঁকি দিয়ে পালিয়ে এসেছে। এই যেন এক অবিশ্বাস্যকর শ্বাসরুদ্ধকর ঘটনা। এই ঘটনার সূত্রপাত ঘটে গতকাল রাতে খাবার খেয়ে যখন সকলে ঘুমিয়ে পড়ে তখন সালমা বেগম সাবিহা ডেকে নিয়ে গেস্ট হাউজে রাগিবের কাছে যায়। তখন আদিল সম্পর্কে সবটা খুলে বলেন দুজনকে। তবে আফসার সাহেব সম্পর্কিত ঘটনাটি বাদে। তখনই সালমা বেগম সাবিহাকে অনেকটা ইশারার মাধ্যমেই রাগিবের মনের কথা জানিয়ে দেয় এবং রাগিবের কাছে সাবিহার বিয়ের প্রস্তাব দিয়ে বসে। রাগিব প্রথম পর্যায়ে কিঞ্চিত বিস্মিত হওয়ার ভান করলেও পরে ঠিকই রাজি হয়ে যায়। কিন্তু সাবিহা মায়ের কথার বিস্মিত ভাবটা তখনও কাটিয়ে উঠতে পারেনি। পরবর্তীতে সালমা বেগম ও রাগিব কিছু কথা বুঝিয়ে বললে সে বিয়েতে রাজি হয়ে যায়, কারণ এছাড়া তার কাছে আর উপায় ছিল না। দুজনে বিয়েতে রাজি হতেই সালমা বেগম পালিয়ে বিয়ে করার প্রস্তাব দিয়ে বসেন। এটি তিনি রাগিবের নিকট আসার পূর্বেই ভেবে রেখেছিল, কারণ এটি ব্যতীত আফসার সাহেবের ঘৃণ্য কবল থেকে মেয়েকে বাঁচানোর আর কোনো পথ খুঁজে পাননি তিনি। এদিকে সালমা বেগমের এহেন প্রস্তাবে ভীষণ অবাক হয়েছিল সাবিহা ও রাগিব। রাগিব কখন ভেবে উঠতে পারেনি যে সালমা বেগম হেন দুঃসাহসিক একটি কাজের প্রস্তাব দিয়ে বসবে। পরিস্থিতি প্রতিকূলে থাকায় শাশুড়ির প্রস্তাবে রাজিও হয়ে যায় রাগিব। ব্যাস তখন থেকে কাজী সাহেবের ঘরে আসা অবধি সবকিছুই নিজ পরিকল্পনায় সম্পন্ন করেছে রাগিব। মাঝে মাঝে লোক দেখানোর খাতিরে সালমা বেগমের নিকট হতে কিছু সাহায্যও নিয়েছে সে, যেন সালমা বেগম তাকে সন্দেহ না করে বসে। সালমা বেগম সাবিহা ও রাগিব এই মুহূর্তে ভেনিসের মূল শহর হতে কিছুটা দূরে অবস্থিত একটি মুসলিম ঘরে অবস্থান করছে। আজ আদিল ও সাবিহার বিয়ে হওয়ার কথা, কিন্তু ভাগ্যের পরিক্রমায় আজ সাবিহা রাগিবের হবু স্ত্রী হতে চলেছে। আদিল ও সাবিহার বিয়ের সম্পূর্ণ কাজ আদিলের বাসায় অনুষ্ঠিত হবে। ফলে রাগিব সাবিহা ও সালমা বেগমের বাড়ি থেকে বের হয়ে যাওয়া বেশ সহজতর ছিল। আফসার সাহেব সাবিত ও সামাদ আগেই বেরিয়ে যায়। পথিমধ্যে সামাদ ড্রাইভারকে ফোন করে বলে সাবিহা বিয়ের জন্য তৈরি হয়ে নিলেই সালমা বেগম সাবিহা ও রাগিবকে নিয়ে আদিলের বাড়িতে চলে আসতে। সেই সুযোগে ড্রাইভারের চোখে ধুলো মিশিয়ে তিনজনে রাগিবের ঠিক করা একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আধ ঘন্টার পথ পাড়ি দিয়ে তারা এসে পৌঁছায় কাজী সাহেবের বাড়িতে। কাজী সাহেব বেশ ধীরস্থিরতার সহিত বিয়ের রেজিস্ট্রি খাতা নিয়ে চেয়ারে বসেন। তার এই ধীর স্থির গতির কাজ দেখে রাগিব মনে মনে ভীষণ বিরক্ত হয়। কিন্তু সালমা বেগম ও সাবিহা দুশ্চিন্তায় অস্থিরতার সহিত বসে থাকে। কাজী সাহেবের হেন ধীর গতি দেখে সালমা বেগম আর না পেরে অস্থির ও আতঙ্কিত হয়ে বলে উঠলেন, তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলুন কাজী সাহেব, দেরি করবেন না। সালমা বেগমের আতঙ্কিত কণ্ঠে শুনে কিঞ্চিত বিস্মিত হলেন কাজী সাহেব। সালমা বেগমের কথার মর্মোদ্ধার করতে পারলেন না তিনি, ফলস্বরূপ রাগিবের দিকে চাইলেন তিনি। ইতালীয় ভাষায় জিজ্ঞেস করলেন, এই আধ বয়সী মহিলাটা? হুটোপুটিপূর্ণ পরিবেশে কাজী সাহেবের এমন শান্ত রূপ দেখে রাগিব ভীষণ বিরক্ত হল। এত খুঁজে খুঁজে এই ভেনিস শহরে একটা কাজী পেয়েছে সে, কিন্তু কাজী সাহেবের এহেন আচরণে মনে হচ্ছে নিতান্তই বোকাসোকা গোছের সে। রাগিব ছোট্ট নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করল। অতঃপর কাজী সাহেবকে সালমা বেগমের কথাগুলো অনুবাদ করে শোনাল। তা শুনে কাজী সাহেব মৃদু হেসে ইতালীয় ভাষায় বললেন, অবশ্যই ছেলে মেয়েকে বসতে বলুন। সালমা বেগম সাবিহাকে চেয়ারে বসালেন। তার দেখাদেখি রাগিবও বসে পড়ল। পরিস্থিতির শিকার সাবিহা সিক্ত চাহনিতে একবার কাজী সাহেবের দিকে তাকাল। অতঃপর এক পলক রাগিবের দিকে তাকিয়ে নিরংশু গলায় তার মাকে জিজ্ঞেস করল, আম্মু, আব্বুকে ছাড়া এই বিয়ে কি করে সম্ভব? সালমা বেগম উৎকণ্ঠিত গলায় মেয়েকে বুঝানোর চেষ্টা বললেন, এ পরিস্থিতিতে তোর বাবাকে কিভাবে আশা করতে পারিস পুতুল? তাড়াতাড়ি কবুল বলে বিয়েটা সেরে ফেল। এই বলে সালমা বেগম রাগিবের দিকে আকুতিপূর্ণ চাহনিতে চেয়ে বললেন, কাজী সাহেবকে দ্রুত কাজ করতে বলো বাবা, আমার খুব ভয় হচ্ছে। সালমা বেগমের কথার প্রত্যুত্তর স্বরূপ রাগিব আস্থাসম্পন্ন নজরে চাইল, বলল, আপনি চিন্তা করবেন না আন্টি, সব ভালো হবে। রাগিবের কথায় খানিক আশ্রয়স্থল খুঁজে পেলেও স্বামীর কথা চিন্তা করে ভয় সংকুচিত হয়ে এলেন সালমা বেগম। তিনি জানেন না ভবিষ্যতে কি হবে, তবে তিনি এটা জানেন যে এই বিয়ে তার ভাগ্যে অশুভ কিছু বয়ে আনবে, যার ভাগিদারি হয়তো সাবিহাও হবে, এমনকি রাগিবও বাদ যাবে না। প্রচণ্ড মনে মনে দোয়া কালাম পড়তে লাগলেন সালমা বেগম। এদিকে কাজী সাহেব বিয়ের কার্যক্রম শুরু করলেন। প্রচণ্ড ক্রোধে বড় বড় পা ফেলে রুমে পায়চারি করছেন আফসার সাহেব। সাবিহাকে বিয়ের আসরে না দেখে তার মস্তিষ্কের রক্ত গরম হয়ে উঠেছিল। বিয়ের আসরে আদিলের বাবার কাছে ভীষণ অপমানিতও হয়েছিলেন তিনি।
সাবিহা ও আদিলের বিয়ের মূল উদ্দেশ্য ছিল বিজনেস ইনভেস্টমেন্ট। আফসার সাহেবের ব্যবসা মাঝ নদীতে ডুবন্ত নৌকার ন্যায় ডুবন্ত পর্যায়ে ছিল। তখনই দূতের ন্যায় আদিলের বাবা প্রস্তাব দিয়ে বসে সাবিহা ও আদিলের বিয়ে হলে তিনি আফসার সাহেবের ব্যবসায় বড় মাপের ইনভেস্টমেন্ট করবেন। ব্যবসা বাঁচানোর লোভে আফসার সাহেব চিন্তাভাবনা ছাড়া রাজিও হয়ে যান। কিন্তু আজ সাবিহা ও আদিলের বিয়ের কার্য সম্পন্ন না হওয়ায় আদিলের বাবা ইনভেস্টমেন্ট করতে অস্বীকৃতি জানিয়ে বসে। তীব্র অপমানে অপমানিত হয়ে আফসার সাহেবেও দ্বিতীয় কিছু বলে উঠতে পারেননি। এ মুহূর্তে তিনি চওড়া মেজাজ নিয়ে নিশ্চুপভাবে পায়চারি করছেন। তার এই পরিস্থিতি দেখে নির্বাক সামাদে পর্যায়ে বলে উঠল, খালু, নিজেকে। সামাদের কথা সম্পূর্ণ শেষ হতে না দিয়েই আফসার সাহেব এক প্রকার হুঙ্কার ছেড়ে বললেন, সামাদ, যেভাবে পারিস ওই তিনটাকে খুঁজে আনো। আমার চোখের সামনে ওদের দেখতে চাই। আমার সব প্ল্যানিং ভেস্তে দিয়ে কোথায় গেল ওরা? আফসার সাহেবের এহেন কথা শুনে সামাদ ভীত হল। সে এগিয়ে আফসার সাহেবকে শান্ত করাতে বলল, খালু, শান্ত হন। এত হাইপার মেজাজ নিয়ে কোনো কাজ করতে যাবেন না। আফসার সাহেব পুনরায় সিংহের ন্যায় হুঙ্কার ছাড়লেন। দাঁতে দাঁত চেপে বললেন, ওদের পক্ষ নিতে আসবি না সামাদ, না হলে তোকে ওদের সাথে মেরে ফেলব। সামাদ প্রচণ্ড আশ্চর্যান্বিত হল। কণ্ঠে আকাশসম বিস্ময় প্রকাশ করে বলল, এসব কি বলছেন খালু? ঠিক বলছি। সবার আগে ওই রাগিবকে খুন করব। শালা আমার বাড়িতে থেকে আমার মেয়েকে নিয়েই পালিয়ে গেল। প্লিজ শান্ত হন খালু। রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করে বসবেন না। ওরা আসুক, সব শুনুন, তারপর সিদ্ধান্ত নিন। আফসার সাহেব কিছু বললেন না, উপরন্তু রাগে ফুঁসতে লাগলেন। 15 মিনিটের মাথায় বাড়িতে প্রবেশ করল সালমা বেগম, সাবিহ ও রাগিব। সাবিহার পরনে শুভ্র রঙের একটি গাউন ও রাগিবের পরনে সাদা শার্ট, কালো কোট ও প্যান্ট। এখানে বিয়েতে প্রত্যেকে এই পোশাকে সজ্জিত হয়ে বলেই রাগিব সাবিহা নবদম্পতিও এই পোশাকে সজ্জিত হয়েছে। আফসার সাহেব ও সামাদ রিডিং রুমে বসে আছে। সালমা বেগম তা আজ করতে পেরে তুমুল সাহস সঞ্চয় করে রাগিব ও সাবিহাকে নিয়ে রিডিং রুমে উপস্থিত হলেন। রুমে কারোর উপস্থিতি টের পেয়ে সামাদ ও আফসার সাহেব একত্রে পিঠ ঘুরিয়ে তাকালেন। রাগিব ও সাবিহাকে বিয়ের পোশাকে হাতে হাত রাখতে দেখে দুজনে ভীষণ বিস্মিত হল। তবে আফসার সাহেব বিস্মিত কম, ক্রোধিত হলেন বেশি। রাগিব ও সাবিহার একে অপরের হাতে হাত রাখা দেখে আফসার সাহেবের মূল ঘটনা বোধগম্য হতে বিলম্ব হল না। তিনি রক্তপূর্ণ চোখে রাগিব ও সাবিহার দিকে কিক্ষণ চেয়ে রইলেন। তন্মধ্যে সালমা বেগম শুকনো একটা ঢোক গিলে অন্তঃস্থলে সাহস সঞ্চারিত করে এক নিঃশ্বাসে বললেন, রাগিব ও সাবিহার বিয়ে হয়ে গিয়েছে। এই বলে তিনি সজোরে চোখের কপাট রুদ্ধ করে নিলেন। এ মুহূর্তে আর আফসার সাহেবের সম্মুখীন হওয়ার সাহস তার মাঝে নেই। এদিকে বাবার এই নির্বাক ক্রোধিত রূপ দেখে সাবিহা ভয়ে অসাড় হয়ে এলো। তার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। কিন্তু রাগিব, সে একেবারে নির্ভীক মনোভাব নিয়ে দাঁড়িয়ে আছে। তার মাঝে ভয়ের লেশমাত্র উপস্থিত নেই। ভয়ঙ্কর এ পরিস্থিতিতেও সে ফুরফুরে মেজাজ নিয়ে দাঁড়িয়ে আছে, যেন সে সকল প্রকার যুদ্ধের জন্য প্রস্তুত। অপেক্ষা শুধু তার প্রিয় শ্বশুর আব্বার। আফসার সাহেব নির্বাক রইলেন, কিন্তু তার চোখে ক্রোধের অনল যেন দাউ দাউ করে জ্বলতে লাগল। তার এই শান্তশিষ্ট রূপ দেখে সামাদ কিঞ্চিত ঘাবড়ে গেল। কারণ আফসার সাহেবের এই রূপ মানে সে জানে এটি ঝড় আসার পূর্ব মুহূর্তের সংকেত। ফলে আফসার সাহেবের আগাম কিছু কার্যের কথা চিন্তা করে সামাদ মনে মনে প্রতিরক্ষার অঙ্ক কষতে লাগল। তার এই কার্যের মাঝেই আকস্মাৎ আফসার সাহেব টেবিলের উপরে রাখা পিস্তল নিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে গেলেন রাগিবের দিকে এবং সহসা রাগিবের কপালের দিকে পিস্তল ঠেকিয়ে ধরলেন। মুহূর্তে ট্রিগারে আঙুল রেখে রাগিবের কপালের সাথে দৃঢ়ভাবে পিস্তল ঠেকালেন তিনি। ক্রোধের অনলে চিবিয়ে চিবিয়ে রাগিবের উদ্দেশ্যে বললেন, আজ আমার হাতেই তোকে মরতে হবে রাশকেল। এই পিস্তলের সবকটা গুলি তোর মাথায় ভরে তবেই দম নিব আমি। আফসার সাহেবের হাতে পিস্তল দেখে ভীষণ ঘাবড়ে গেল সাবিহা। তার চাহনিতে স্পষ্ট ভীতির ছাপ। সে আফসার সাহেবের পানে চেয়ে ভীতসন্ত্রস্ত কণ্ঠে বলল, এটা কি করছো আব্বু, মাথা ঠান্ডা করো। আফসার সাহেব পূর্বের ন্যায় সাবিহার উদ্দেশ্য বলল, তুই একটা কথাও বলবি না পুতুল? তোর সাহস কি করে হয় আমার পারমিশন ছাড়া এত বড় কাজ করার? এত সাহস কোথা থেকে আসে তোর? সাবিহা নির্বাক। আফসার সাহেবের এ ভয়ঙ্কর রূপের সম্মুখীন সে পূর্বে কখনো হয়নি। এতটা হিংস্রতাপূর্ণ রূপ দেখে সে যারপরনাই ভীত। বাবার এ কর্মকাণ্ডে সে এতটাই হতবাক হয়ে আছে যে রাগিবকে রক্ষার্থে কোনো পদক্ষেপ নিতে পারছে না সে। এদিকে সালমা বেগম চোখ মেলেই এহেন দৃশ্যের সম্মুখীন হয়ে ক্ষণিকের জন্য অসাড় হয়ে রইলেন। অতঃপর খানিক বাদে নিজের মাঝে সাহস সঞ্চারিত করে আফসার সাহেবকে প্রতিহত করে এগিয়ে গেলেন। ততক্ষণে সামাদও এগিয়ে এসেছে। আফসার সাহেবের এ ধরনের হিংস্র রূপের সাথে যেহেতু সে পূর্ব পরিচিত সেহেতু সে সহজেই আফসার সাহেবের সম্মুখীন হওয়ার সাহস রাখে। সে সূত্র ধরেই সে এগিয়ে এসে আফসার সাহেবের ডান হাত ধরে বাম দিকে সরিয়ে বলল, অবুঝের মতো কাজ করতে যাবেন না খালু।
আফসার সাহেব সামাদের নিষেধাজ্ঞা মানলেন না, বরং পুনরায় রাগিবকে গান পয়েন্টে রাখলেন। এদিকে সাবিহা ও সালমা বেগম এহেন পরিস্থিতিতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। আফসার সাহেবকে ঠিক কি বলে থামানো সম্ভব সে প্রক্রিয়া তাদের মস্তিষ্কে কাজ করল না। আফসার সাহেব রাগিবকে গান পয়েন্টে রেখে বললেন, তোকে আমি ভালো ভেবেছিলাম রাগিব, কিন্তু তুই আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়ে বসবি তা কল্পনাও করিনি। রাগিব প্রত্যুত্তরে কিছু বলল না, নীরস চাহনিতে চেয়ে রইল আফসার সাহেবের নেত্র বরাবর। তার এই নির্ভীক রূপ দেখে আফসার সাহেব কিঞ্চিত বিস্মিত হলেন। জিজ্ঞেস করলেন, কি ভয় করছে না তোর? তুই জানিস এ পিস্তলের পাওয়ার কত? রাগিব এবারও জবাবে কিছু বলল না। আফসার সাহেব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। অদ্ভুত, রাগিব এমন সংকটময় পরিস্থিতিতেও কিভাবে শান্ত ও নিরাতঙ্ক আছে তা ভেবে কুল পাচ্ছেন না আফসার সাহেব। এই ভাবনার তোড়ে তিনি অন্যমনস্ক হয়ে এলেন। ফলস্বরূপ তার হাতের বাঁধন কিঞ্চিত শিথিল হয়ে এলো। এরই সুযোগে সামাদ আফসার সাহেবের হাত হতে চট করে পিস্তল নিয়ে নিল। তৎক্ষণাৎ আফসার সাহেব সচকিত দৃষ্টিতে সামাদের দিকে চাইলেন। তিনি কিছু বলতে যাবেন, কিন্তু এর পূর্বেই সালমা বেগম বললেন, আপনি শান্ত হন দয়া করে। নিজ হাতে নিজের জামাইকে মারবেন নাকি? মেয়ের কথা তো একবার চিন্তা করুন। সামাদ সালমা বেগমের সাথে সম্মতি জানালো। বলল, হ্যাঁ খালু, খালা ঠিক বলেছে। আপনি ঠান্ডা হন, যা হওয়ার তা হয়ে গিয়েছে। এখন চাইলেও কিছু করা সম্ভব না। রাগিবকে অপছন্দ করে থাকলেও সাবিহার জন্য এখন ওকে মেনে নিতে হবে। আফসার সাহেব কিছু বললেন না। ক্রোধিত চাহনিতে সামাদের দিকে একবার চাইলেন। অতঃপর চট করে ঘাড় ঘুরিয়ে রাগিবের দিকে চেয়ে শীতল কণ্ঠে হুমকি স্বরূপ বললেন, কাজটা ভালো করনি তুমি। এর জন্য তোমাকে খুব পস্তাতে হবে রাগিব। এই বলে তিনি বড় বড় পা ফেলে রিডিং রুমের অভ্যন্তরে অবস্থিত ছোট আরেকটি রুমে চলে গেলেন। তিনি চলে যেতেই সালমা বেগম ও সাবিহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাগিব স্থির দেহভঙ্গি হতে কিছুটা নড়েচড়ে পিছিয়ে এলো। প্রলম্বিত একটা নিঃশ্বাস ছেড়ে চিন্তিত হওয়ার ভনিতা করে বলল, আমার মনে হয় না আঙ্কেল রাজি হবে। সালমা বেগম চিন্তিত তবে আশ্বস্তমূলক কণ্ঠে বললেন, হবে হবে। কতদিন আর এভাবে থাকবে? একসময় না একসময় ঠিকই রাজি হবে। তবে আমাদেরকে চেষ্টা চালাতে হবে। শুধু বসে থাকলে হবে না। পুতুলের বাবা পুতুলকে খুব ভালোবাসে। এখন রাগ হলেও পরে ঠিকই পুতুলের কথা চিন্তা করে রাজি হয়ে যাবে। প্রত্যুত্তরে রাগিব স্মিতহাস্যে বলল, আই হোপ তাই যেন হয়। এদিকে সামাদ আফসার সাহেবের যাওয়ার পর থেকেই একাধারে রাগিবকে পর্যবেক্ষণ করছিল। রাগিব যে এত বড় একটা কাণ্ড বাঁধিয়ে ফেলবে তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। সে সন্দিহান চাহনিতে রাগিবের দিকে কিক্ষণ চেয়ে রইল। অতঃপর হাতের পিস্তলটা কোমরের পিছনে গুজে রাগিবকে জিজ্ঞেস করল, তাহলে এসব তোমার প্ল্যান ছিল? রাগিব অবুঝ হওয়ার ভান করে জিজ্ঞেস করল, কোন সব? এই তো বিয়ের। মানে সাবিহাকে পালিয়ে নিয়ে বিয়ে করার? এই বলে সে কিঞ্চিত কুঞ্চিত নেত্রযুগল দ্বারা রাগিবের দিকে চেয়ে রইল। রাগিব তার প্রশ্নের জবাবে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই সাবিহা চট করে বলে উঠল, রাগিবের না, প্ল্যানটা আম্মুর ছিল সামাদ ভাই। সাবিহার এহেন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সামাদ। হেন আশ্চর্যান্বিত খবর শুনে সে যেন আকাশ হতে পড়ল। সে কিছুতেই নিজের কানকে বিশ্বাস করাতে পারল না এটা তার খালার পরিকল্পনা ছিল। তার বিস্ময়বিভূত ভাবটি বেশ কিছুক্ষণ তার মুখশ্রীতে স্পষ্টরূপে দর্শন হল। এদিকে সামাদের হেন প্রতিক্রিয়া দেখে রাগিব লুকিয়ে লুকিয়ে হাসল। কিন্তু সালমা বেগম ভীষণ লজ্জায় পড়ে গেলেন, ফলস্বরূপ তিনি নত মস্তকে দাঁড়িয়ে রইলেন। কিক্ষণ বাদে সামাদ কণ্ঠে আকাশসম বিস্ময়তা প্রকাশ করে বলল, এসব আপনার প্ল্যানিং ছিল খালা? সালমা বেগম সংকুচিত হলেন। অত্যন্ত নিম্ন কণ্ঠে বলল, হ্যাঁ। সামাদের চক্ষুজোড়া যেন বিস্ময় চক্ষুকোটর যাওয়ার উপক্রম হল। সে সালমা বেগমের এই রূপ সম্পর্কে অনবহিত ছিল। সে চরম বিস্মিত কণ্ঠে বলল, সিরিয়াসলি খালা, এসব আপনার প্ল্যানিং ছিল? আই কান্ট বিলিভ ইট। আপনি খালুর বিপক্ষে গিয়ে কি করে পারলেন এটা করতে? সালমা বেগম এবার মাথা তুলে চাইলেন। খানিক সিক্ত কণ্ঠে বললেন, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই এটা করার সাহস পেয়েছি। আদিলের সম্পর্কে সবটা জানার পরও তো আমি ওর বিয়ে পুতুলের সাথে দিতে পারি না, তাই না? সালমা বেগমের শেষোক্ত কথাটি শুনে ভ্রুযুগল কুঞ্চিত করল সামাদ। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, কি জেনেছেন আদিলের সম্পর্কে? সে কথা পরে বলবো তোকে। তুই আপাতত তোর খালুকে রাজি করানোর চিন্তা কর। হ্যাঁ, কিছুক্ষণ যাক। খালু কিছুটা শান্ত হোক, তারপর এ নিয়ে কথা বলবো। এই বল সে সাবিহার দিকে স্নেহাসিক্ত চাহনিতে চাইল। সাবিহার মাথায় হাত রেখে স্মিত হেসে জিজ্ঞেস করল, তুই রাগিবকে পছন্দ করিস সাবিহা? সাবিহা মৃদু গতিতে মাথা দুলিয়ে সম্মতি দিল। সামাদ পুনরায় জিজ্ঞেস করল, বিয়েতে খুশি তো? হ্যাঁ সামাদ ভাই। কিন্তু আব্বু, খালুর কথা চিন্তা করিস না। খালুকে সামলানোর ও রাজি করানোর দায়িত্ব আমার।
আমি সবকিছু করতে রাজি আছি। শুধু তুই খুশি থাকলেই হবে। সাবিহা প্রত্যুত্তরে কিছু বলল না। মৃদু হাসল। সামাদ সাবিহাকে পেরিয়ে এগিয়ে রাগিবের সম্মুখে দাঁড়াল। কিক্ষণ রাগিবের দিকে চেয়ে থেকে আচমকা হেসে বলল, আমি ভাবতেও পারিনি শেষমেশ তুমি আমার বোনজামাই হবে। সাবিহা যে তোমাকে পছন্দ করে এটা আগে জানলে আমি নিশ্চিত এ বিয়ে আটকানোর চেষ্টা করতাম। রাগিবও সামাদের তালে হেসে বলল, আঙ্কেলের যে চেহারা আজ দেখলাম মনে হয় না তোমার কথায় রাজি হতো। অনেক কাঠখড় পোড়াতে হতো হয়তো। তা তো হতোই। তবে সাবিহা তো খুশি হতো। বাই দা ওয়ে তুমি সাবিহাকে পছন্দ করো তো? পছন্দ না করলে এত রিস্ক নিয়ে বিয়েটা করতাম না। ব্যাস। তাহলে আর চিন্তা কিসের? এবার রুমে গিয়ে রেস্ট নাও। আপাতত সাবিহার রুমে যাও, পরে সুযোগ সুবিধামতো গেস্ট হাউস থেকে সব ট্রান্সফার করে সাবিহার রুমে চলে এসো। আপাতত সাবিহার রুমে উঠছি। তবে খুব শীঘ্রই আমাদের জন্য আলাদা বাসা ভাড়া নিব। ঘর জামাই হিসেবে থাকার প্ল্যান মোটেও করিনি আমি। এই বলে রাগিব হেসে উঠল। তার সাথে হেসে উঠল সামাদও। অতঃপর সালমা বেগম সাবিহা ও রাগিবকে নিয়ে সাবিহার রুমে পৌঁছে দিয়ে আসলো। সারাদিনের দৌড়াদৌড়ির ধকল সামলে উঠতে না পেরে সাবিহা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। ফলস্বরূপ রুমে ঢুকে পোশাক বদলিয়ে সে ঘুমিয়ে পড়ে। রাগিবও পোশাক বদল করে শুয়ে পড়ে। তবে তার চোখে ঘুম আসে না। সে পরিকল্পনা করতে থাকে তার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে। অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন আফসার সাহেব। তন্মধ্যে একটি অচেনা নাম্বার থেকে কল এসে তাকে বলা হয় তার জন্য জরুরি পার্সেল এসেছে। আফসার সাহেব অফিসের জরুরি পার্সেল ভেবে নিশ্চিন্তে পার্সেল নিতে নিচে চলে আসে। দরজা খুলে ডেলিভারি ম্যানকে দেখে তার কাছ থেকে পার্সেল নিজ হাতে নেন তিনি। পার্সেলটিকে পাঠিয়েছে তা জানতে তিনি পুরো পার্সেল এদিক ওদিক ঘুরিয়ে দেখেন। কিন্তু চূড়ান্তভাবে তিনি প্রেরকের নাম ঠিকানা কিছুই খুঁজে পান না। এ সম্পর্কে ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করলে ডেলিভারি ম্যান জবাব দিতে ব্যর্থ হয়। এতে আফসার সাহেবের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। ডেলিভারি ম্যান চলে যেতেই তিনি অতি আগ্রহী হয়ে দরজায় দাঁড়িয়েই পার্সেলের মোড়ক খুলে ফেলেন। মোড়ক খুলতেই তিনি দেখেন কাগজের একটি বাক্স। এর ভেতরে কি আছে তা জানতে তিনি দ্রুতই কাগজের বাক্সের উপরাংশ এক প্রকার ছিঁড়েই ফেলেন। অতঃপর কাগজের বাক্সটি পুরোপুরি উন্মুক্ত করে তিনি আগ্রহী হয়ে ভেতরে চাইলেন। পার্সেলে আসা জিনিসটি দেখে বুঝে উঠতে তিনি কয়েক সেকেন্ড সময় নিলেন। অতঃপর পার্সেলের ভেতরে তিনি যা দেখলেন তার সম্মুখীন হওয়ার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। পার্সেলটি দেখে তার চেহারা পাংশুটে বর্ণ ধারণ করল। তার গলা শুকিয়ে যেতে লাগল। আকস্মাৎ এমন কিছু দেখতে পাবেন তা জন্য প্রস্তুত ছিলেন না। ভয় অসাড় হয়ে আসা পা দুটো নিয়ে পার্সেল সহ কোনোমতে ভেতরে ঢুকলেন আফসার সাহেব। এদিকে আফসার সাহেবের প্রতিটি পদক্ষেপ গেস্ট হাউস থেকে পর্যবেক্ষণ করছিল রাগিব। প্যান্টের দু পকেটে হাত রেখে আয়েসি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। তার ঠোঁটের কোণে প্রহেলিকার ন্যায় হাসি। চাহনিতে তৃপ্তির ছাপ। আফসার সাহেবের হেন পরিস্থিতি লক্ষ্য করে সে উদ্বিগ্নতার সহিত অভিলাষের সুরে বলল, লেটস বিগেইন দ্য গেম ম্যান। এই বলে সে ঠোঁট বাঁকিয়ে হাসল। চলবে।